আসসালামু আলাইকুম। রিভিশনের ধারাবাহিক ক্লাস আমাদের শুরু হয়েছে। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব সরলরেখা। তো সরলরেখার আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করব এবং প্রয়োজনীয় যে অঙ্কগুলো লাগবে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। রিভিশন ক্লাসটা অনেক ভালো একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমরা পুরোপুরি দেখার চেষ্টা করবা। আশা করতেছি তোমরা যারা 25 ব্যাচ আছো এবং 26 ব্যাচ যারা এগুলা পড়াশোনা করছো, সামনে তোমাদের পরীক্ষা আছে, তো সেই পরীক্ষাগুলোর জন্য খুব ভালো প্রিপারেশনের জন্য আশা করতেছি খুবই ভালো একটা ক্লাস হবে। তো আসো আমরা শুরু করি সরলরেখা। তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই। দেখো, আমরা শুরুতে আলোচনা করব সরলরেখা। আমরা জানি যে সরলরেখার সাধারণ সূত্রটা আমরা জানি যে সরলরেখার সাধারণ সূত্র হচ্ছে x/a + y/b = 1। এটা আমরা জানি যে সরলরেখার সাধারণ সূত্র। এখানে হচ্ছে a হচ্ছে x অক্ষের ছেদিত অংশ আর y হচ্ছে b হচ্ছে y অক্ষের ছেদিত অংশ। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেহেতু অধ্যায় ভিত্তিক আলোচনা করব, তো সরলরেখার প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে প্রথমেই শুরু করছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক দিয়ে শুরু আছে। ওকে, তো আমরা অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো করলেই আমাদের জন্য সহজ হবে। তো আসো আমরা অধ্যায় ভিত্তিক আলোচনায় শুরু করি। তো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমাদের পোলার স্থানাঙ্কের রূপান্তরটাই আছে প্রথমে। তো কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে xy আর পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। তো xy দেয়া থাকবে, আমাদেরকে r থিটা বের করতে হবে। তো r বের করার সূত্র হচ্ছে √x² + y² আর থিটা বের করার সূত্র হচ্ছে tan ইনভার্স y/x। তো ইনিশিয়াল স্টেজে আমি एग्जांपल লিখছি। দেখো যে एग्जांपल এরকম যদি একটা অঙ্ক আসে যে 1√3 এর এটা কার্তেশীয় স্থানাঙ্ক আছে, বললো এটাকে যে পোলার স্থানাঙ্কে পরিণত করো, তাহলে এই সূত্র দেব আমরা। তাহলে r বের করার সূত্র এইটা। তাহলে এখানে যদি আমরা r বের করতে চাই এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে কত হবে 1² + √3²। তার মানে এটা √4 2 হয়ে গেল। আর থিটা কি হবে? থিটা আমরা বলতেছি tan ইনভার্স y/x। y/x তার মানে কত? √3/1। তাহলে এটা tan ইনভার্স √3, tan ইনভার্স √3 হচ্ছে 60 ডিগ্রি, তার মানে π/3 লেখা যাবে। তাহলে এটার পোলার স্থানাঙ্কটা কত হবে? 2π/3। 2π/3 এইভাবে লেখা যাবে। আচ্ছা, এটাও যদি एग्जांपल হিসেবে দেই তাহলে দেখো এটা যদি আমরা লিখি তাহলে এখানে r কত হবে? r হবে √3² + √3²। তাহলে এখানে 3 আসবে, এখানে 9, তাহলে √ কত? 12। তাহলে কত লেখা যায় এটাকে? 2√3 লেখা যায়। 2 2 4, 3 4 12 লেখা যায়। আচ্ছা, এটাকে যদি আমরা থিটা বের করি তাহলে থিটা ইকুয়াল কত? tan ইনভার্স y/x। y/x তার মানে হচ্ছে কত? √3/3। আচ্ছা, √3/3 তাহলে 1/√3 হবে। tan ইনভার্স 1/√3 হচ্ছে 30 ডিগ্রির মান। 30 ডিগ্রি তার মানে এটা হচ্ছে π/6। তাহলে এইটাকে যদি আমরা পোলার স্থানাঙ্ক লিখতে চাই তাহলে 2√3, কত লেখা যাবে? π/6 লেখা যাবে। ওকে। আচ্ছা, এখন আমরা সূত্র পড়ছিলাম, আমাদের মনে আছে যে যদি কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হয়, মানে প্লাস মাইনাস যদি দেয়া থাকে তাহলে রুলগুলো চেঞ্জ হয়। এই রুলগুলো তোমাদের লেখা ছিল, সবার খাতিরে আমি আরো একবার লিখছি। যে প্রথমটা যেটা ছিল, প্রথমটা কিন্তু আমাদের এইরকমই ছিল যে এক্স ওয়াই দুইটাই পজিটিভ হবে। এরকম যদি হয় তাহলে থিটা বের করা, আর বের করা নিয়ে কোনো টেনশন নাই। আর বের করার একটাই স্বতঃসিদ্ধ একটা সূত্র, সেটা দিয়ে করা যাবে। আর থিটা বের করার সময় সূত্রগুলো একটু চেঞ্জ হয়। কখন চেঞ্জ হয়? দেখো, যখন কোয়াড্রেন্টে যখন আমাদের স্থানাঙ্কের মধ্যে এক্স ওয়াই দুইটাই পজিটিভ হয় তখন tan ইনভার্স y/x, মানে এটাই সূত্র। এখানে কোনো চেঞ্জ নাই। আর সবসময় থিটা রেঞ্জ এরকমটাই হয়, 0 থেকে 2π এর মধ্যে থিটা রেঞ্জটা দেয়া থাকে। আচ্ছা, রুল নাম্বার 2 কি লিখছি? যে -xy, মানে x টার্মটা যদি মাইনাস হয় আর y টার্মটা যদি প্লাস হয় তাহলে থিটা বের করা যাবে কিভাবে? পাই মাইনাস tan ইনভার্স y/x। পাই মাইনাস tan ইনভার্স y/x, যখন x টা ঋণাত্মক থাকবে, y টা ধনাত্মক থাকবে। তাহলে এরকম একটা एग्जांपल নিয়ে মনে করো এটা যদি আমরা করতে চাই তাহলে দেখো এটা যদি আমরা করি, এটা কি আসছে? x টা আমাদের ঋণাত্মক আসছে, y টা ধনাত্মক আসছে। তাহলে r বের করাতে নিয়ে তো কোনো টেনশন নাই, আর আমরা বের করতেই পারবো একই সূত্র। থিটা বের করার সময় আমরা বলতেছি এই সূত্রটা দেব। কত হবে? পাই মাইনাস tan ইনভার্স, এটা মড দিচ্ছি কারণ এখানে ঋণাত্মক আসলেও ধনাত্মক ধরবো আমরা। তাহলে -3/1, তার মানে tan ইনভার্স √3 আসবে। tan ইনভার্স √3 মানে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? π/3। তাহলে পাই মাইনাস π/3, তাহলে এটা কত আসলো আমাদের? 2π/3 আসলো। 2π/3। ওকে।
আচ্ছা, এটা তো একটাই থিটা বের হবে, একটাই থিটা বের হবে, কিন্তু দেখো যখন রুল নাম্বার 3 তে আসতেছি, যখন দুইটাই নেগেটিভ তখন থিটার মান হবে দুই ধরনের, তখন 0 থেকে টোয়াইস পাই এই রেঞ্জ যদি দেওয়া থাকে, মানে এখানে তখন থিটার রেঞ্জগুলো ইন্ডিকেট করা থাকবে, যে -x -y এরকম মনে করো একটা দিচ্ছে, সেই একটা এক্সাম্পল লিখছি, মনে করো -2 -√2 বলছে যে এত এর পোলার স্থানাঙ্ক কত যখন থিটা এই দুইটার মধ্যে একটা রেঞ্জ ওরা দিয়ে দিবে, মনে করো যদি এই রেঞ্জটা দেয় তাহলে আমরা বলতেছি কি হবে, পাই প্লাস tan ইনভার্স y/x হবে, আর যদি এইটা রেঞ্জ দেয় তাহলে কি হবে, -পাই প্লাস tan ইনভার্স y/x। তখন কিন্তু এখানে থিটার রেঞ্জটা কিন্তু একটা ফ্যাক্টর। হ্যাঁ, তখন আমাদের অঙ্কের মধ্যে যদি কোনো কিছুই দেয়া না থাকে, মনে করো কোনো থিটার রেঞ্জই দেওয়া নাই, তখন কিন্তু আমাকে দুইটাই বের করতে হবে, আর যদি থিটার রেঞ্জ দেয়া থাকে তখন যেটা রেঞ্জ দেওয়া থাকবে ওই অনুপাতে তখন আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, এটা মনে করো যে এটা হচ্ছে কত, -2 যদি হয় তাহলে থিটার রেঞ্জ এই রেঞ্জে যদি আমরা বের করি তাহলে দেখো তো কত হবে, পাই প্লাস tan ইনভার্স y/x, তার মানে -2/-2, তাহলে এটা 1 হলো, তাহলে tan ইনভার্স 1 হচ্ছে কত, tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি, মানে π/4, তাহলে এটা আমরা লিখতে পারবো পাই প্লাস π/4, তাহলে এটা আমাদের কত হলো, 5π/4 হলো। এটা কখন হলো, যখন থিটা রেঞ্জটা হবে কত, 0 থেকে টোয়াইস পাই এর মধ্যে, মানে 0 অথবা 0 এর সমান এবং টোয়াইস পাই এর নিচে, লেস দেন মানে আমরা জানি যে শুধু লেস দেন বা শুধু গ্রেটার দেন মানে ফার্স্ট ব্র্যাকেট, মানে ওইটা হবে না, ওর আগ পর্যন্ত নিতে হবে। এগুলা নিয়ে আমরা কিন্তু বিশদ আলোচনা করছিলাম যে এটা যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে চাই তাহলে এই পাশে আসলে ফার্স্ট ব্র্যাকেট হবে আর এই পাশে থার্ড ব্র্যাকেট হবে। আমরা বলছিলাম যে শুধু লেস দেন অথবা শুধু গ্রেটার দেন হলে ফার্স্ট ব্র্যাকেট হয়, আর লেস দেন অর ইকুয়াল অথবা গ্রেটার দেন অর ইকুয়াল হলে থার্ড ব্র্যাকেট হয়। আর এটা মানে আমরা জানি যে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওখান থেকেই শুরু, আর ফার্স্ট ব্র্যাকেট মানে ওইটা হবে না, ওর আগ পর্যন্ত নিতে হবে। আর এই পাশে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকতো তাহলে কি হবে, এইটা হবে না, এরপরে থেকে শুরু। এগুলা নিয়ে আমরা ফাংশনের বিশদ আলোচনা করছিলাম। আচ্ছা, আর যদি থিটার এইটা রেঞ্জ দেওয়া থাকে, তখন কত হবে, -পাই প্লাস এটা হবে, তখন হবে কত, তখন এইটাই যদি বের করতাম তাহলে আমাদের কত হতো, -পাই, এরকমটা আসতো যে -পাই প্লাস π/4, তখন আমাদের এটা অ্যান্সার কত হয়ে যেত, -3π/4 হতো, -3π/4। এই জন্য এখানে আমাদের থিটার রেঞ্জটা কিন্তু মনে রাখতে হবে, কারণ থিটার রেঞ্জ অনুযায়ী কিন্তু আমাদের থিটাগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরেটা দেখো, রুল নাম্বার 4 হচ্ছে কি, এইবার x পজিটিভ y নেগেটিভ এরকম যদি হয়, তাহলে যদি 0 থেকে টোয়াইস পাই এই রেঞ্জের মধ্যে হয় তাহলে থিটাটা হবে এইটা। আচ্ছা, এরকম একটা অঙ্ক লিখছি, কত লিখছি, 5 - 5 মনে করি এটা যদি করতে চাই, আর নিয়ে তো কোনো টেনশন নাই, কারণ আর একটাই স্বতঃসিদ্ধ সূত্র, ওটাতে নিয়ে কোনো টেনশন নাই। থিটার ক্ষেত্রে আমরা বলতেছি যে থিটা যদি আমরা বের করি, যদি 0 থেকে টোয়াইস পাই এর মধ্যে হয় তাহলে কত হবে, টোয়াইস পাই মাইনাস tan ইনভার্স y/x। আচ্ছা, এখানে মড দিলাম y/x, তাহলে এটা যদি আমরা করি তাহলে 1 আসবে, তাহলে tan ইনভার্স 1 মানে হচ্ছে কত, π/4, তাহলে টোয়াইস পাই মাইনাস π/4, তাহলে এটা কত হবে, 7π/4 হবে যখন 0 থেকে টোয়াইস পাই এর মধ্যে থিটাটা, আর যদি থিটাটা কত হয়, -পাই থেকে পাই হয়, তাহলে সূত্রটা হচ্ছে tan ইনভার্স y/x, তার মানে তখন শুধু এতটুকু হবে অ্যান্সার, এটাই তখন হবে অ্যান্সার, এগুলা আর কিছু করতে হবে না, তখন -π/4। তার মানে একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যে যখন থিটার রেঞ্জটা 0 থেকে টোয়াইস পাই হচ্ছে তখন কিন্তু পজিটিভ একটা থিটা বের হচ্ছে, আর যখনই কিন্তু -পাই থেকে পাই হচ্ছে তখনই কিন্তু নেগেটিভ থিটা বের হচ্ছে, এবং এরকমটাই হবে। এগুলা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে কিসে, এমসিকিউ এ আসবে। ওকে, তো এমসিকিউ যখন আমরা থিটার রেঞ্জ পোলার স্থানাঙ্ক বের করতে বলবে, তখনই আমরা কি করব, আমরা অপশনগুলোর দিকে তাকাবো যে অপশনে প্লাস থিটাও আছে না মাইনাস থিটাও আছে। যদি দেখি যে মাইনাস থিটা নাই, তাহলে এটা নিয়ে আমাকে আর টেনশনই করার নাই যে এই রেঞ্জটা তাহলে থাকবেই না, তখন আমাকে 0 থেকে টোয়াইস পাই এই রেঞ্জটার মধ্যেই থিটাটা চিন্তা করতে হবে, সূত্রটা। ঠিক আছে, তাহলে আমরা বলি যে দুইটাই পজিটিভ আছে, x y দুইটাই পজিটিভ, তাহলে সূত্র থিটা বের করা tan ইনভার্স y/x, যদি x টা নেগেটিভ হয় y টা পজিটিভ হয় তাহলে হবে পাই মাইনাস হবে। এগুলাতে একটা করে সূত্র। আর রুল নাম্বার 3 রুল নাম্বার 4 এ দুইটা করে সূত্র। যদি থিটা রেঞ্জটা 0 থেকে টোয়াইস পাই হয় তাহলে থিটা বের করা যাবে পাই প্লাস, আর যদি পাই থেকে পাই হয় তাহলে হবে পাই প্লাস। আর যদি x টা পজিটিভ y টা নেগেটিভ হয় তাহলে 0 থেকে টোয়াইস পাই এর সময় হবে কি, টোয়াইস পাই মাইনাস, আর পাই থেকে প্লাস পাই এর সময় tan ইনভার্স। এখানে পাইটাই কিছু নেই।
আশা করতেছি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক পারা যাবে। এবারে আসো আমরা পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করা যায় সেটা দেখব। দেখো এবার আমরা শুরু করব পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করা যাবে। এইবার কি হবে, পোলার স্থানাঙ্ক মানে এবার আর আর থিটা দেয়া থাকবে, আমাদেরকে এক্স ওয়াই বের করতে বলবে। আর আর থিটা দেয়া থাকবে, এক্স ওয়াই বের করতে বলবে। তো এক্স বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা, আর ওয়াই বের করার সূত্র হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা। ওকে, আচ্ছা এবার অঙ্ক আসবে এরকমটা, তোমাকে বলবে যে 4π/3, বলবে যে এর কার্তেশীয় স্থানাঙ্ক কত, এর কার্তেশীয় স্থানাঙ্ক কত। তাহলে এইটাই হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে থিটার মান, এটা আর এর মান, এটা থিটার মান। তাহলে আমরা যদি বসাই দেই, তাহলে এক্স আমরা যদি বের করতে চাই, তাহলে আর হচ্ছে কত 4, আর cos থিটা, তাহলে cos এটা কত, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এটা আমরা লিখতে পারি 4 * হাফ, তার মানে এটা 2 বের হয়ে গেল, 2। আচ্ছা যদি y বের করি, তাহলে y হচ্ছে r sin থিটা, তাহলে r এর মান হচ্ছে কত 4, আর sin এটা হচ্ছে π/3, sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2, তাহলে 4 * √3/2, তাহলে কাটাকাটি করলে কত হবে, 2√3 হবে। তাহলে আমরা লিখতে পারবো x y কত হবে আমাদের 2√3, এটা হবে আমাদের অ্যানসার। আচ্ছা এখন এইখানে যদি বড় বড় থিটা দেওয়া থাকে তাহলে কি করব, বড় বড় যদি থিটা দেওয়া থাকে তাহলে দেখো আমরা কি করব, সেম মনে করো আমাদের দেওয়া আছে -2 120 ডিগ্রি, এটা আমরা করছিলাম, আমাদের খাতায় আছে -2 120 ডিগ্রি, বলছে যে এর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে, এর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে। দেখো আমরা যদি বের করতে চাই, তাহলে x = r cos থিটা আমরা সূত্র দেব, তাহলে r এর মান হচ্ছে কত -2, আর cos এটা হচ্ছে কত 120 ডিগ্রি। আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক এখন পর্যন্ত করেই ফেলছি, আমাদের মুখস্থও হয়ে গেছে যে cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, এটা কিন্তু আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমরা যখন এই অঙ্কগুলো ইনিশিয়াল স্টেজে করছিলাম, আমাদের মনে আছে আমরা এগুলো কোয়াড্রেন্ট দিয়ে বের করার চেষ্টা করছিলাম। তো দেখো সবার খাতিরে আরো একবার কোয়াড্রেন্ট বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে -2 cos, আমরা এটাকে কি করব 90 এর গুণিতক আকারে ভাঙাবো, 90 এর গুণিতক আকারে। তাহলে এটা আমরা লিখতে পারি 90 + 30 লিখতে পারি, 90 + 30। ওকে, তাহলে আমরা বলছিলাম যে এখানে হচ্ছে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, এখানে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, এখানে হচ্ছে কস আর সেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। তাহলে আমরা জানি যে এটুকু হচ্ছে 90, এটা হচ্ছে 290, এটা 390, এটা 490, এটা 290 মানে হচ্ছে পাই, আর এটা 490 মানে হচ্ছে টয়েস পাই। ওকে, তাহলে দেখো 90 প্লাস, তাহলে আমরা বলছি এই পর্যন্ত হচ্ছে 90 প্লাস, তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস। ওকে, আর এটা কি আছে, বেজোড় 90 আছে, বেজোড় 90 মানে 190 আছে। আমরা বলছিলাম যে যদি বেজোড় 90 থাকে মানে 190 390 এরকম যদি গুণ আসে, 590 এরকম যদি আসে, তাহলে আমরা বলছিলাম যে কি হয়, সাইনটা cos হয় আর cosটা সাইন হয়। তারপর আমরা বলছিলাম যে ট্যানটা cot হয়, cotটা ট্যান হয়, আর বলছিলাম যে সেকটা কোসেক হয়, আর কোসেকটা সেক হয়, এরকমটা আমরা বলছিলাম। তাহলে আমাদের এটা কি আছে, বেজোড় 90 আছে, বেজোড় 90 এর কারণে cosটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে sin 30 ডিগ্রি, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ, তাহলে এটা সমান পাইলাম আমরা 1। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এইটাকে 180 বিয়োগও লিখতে পারতাম, 180 বিয়োগও তো লিখতে পারতাম। আচ্ছা ওইটাও তাহলে একটু দেখাই, দেখো তাহলে এটা আমরা লিখতে পারতাম এরকম 2 cos, আমরা এরকমটা লিখতে পারতাম যে 2 * 90 মানে 180 বিয়োগ কত লিখতে পারতাম, 60 লিখতে পারতাম। 180 বিয়োগ 60 করলেও তো 120 হবে, 120 হবে। তাহলে দেখো তো এইটা আবার এইটার সাথে মিলে কিনা, হ্যাঁ অবশ্যই মিলবে। তাহলে দেখো 290 মানে কত, এই পর্যন্ত হচ্ছে 290 এই পর্যন্ত, তারপর হচ্ছে বিয়োগ, তার মানে ব্যাক করলো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos হয় মাইনাস, আর এইটা এবার কি আছে, এবার এটা জোড় 90 আছে, জোড় 90 মানে 290, 180 বলছি 290, এবার জোড় 90 আছে, জোড় 90 এর কারণে cos পজিটিভ থাকবে, জোড় 90 এর সময় কখনোই চেঞ্জ হয় না। তাহলে এটা কত হলো, cos 60 হলো, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কাটাকাটি করলে 1 হবে।
মানে যে কোনো ভাবেই তুমি যাও না কেন অ্যান্সার কিন্তু একই হবে, অ্যান্সার কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে ভাঙাবো কিভাবে, 90 এর গুণিতক আকারে ভাঙাবো, 90 এর গুণিতক। আচ্ছা তাহলে x হয়ে গেল। এবার আসো যদি এইটাই আমরা y বের করি তাহলে কি হবে, যদি y বের করি তাহলে আমরা বের করতেছি y ইকুয়াল কত হচ্ছে r sin থিটা। তাহলে আবার এটা বের করার চেষ্টা করতেছি, দেখো r মানে হচ্ছে -2 sin 120 ডিগ্রি। তাহলে আমরা বের করি -2 sin, এটাকে আমরা লিখতে পারি কত 90 প্লাস 30 লিখলাম, 90 প্লাস 30। তাহলে আমাদের কি হচ্ছে যে 90 প্লাস 30, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস হয়, এখানে লিখে দিচ্ছি সাইন এবং কোসেক হচ্ছে প্লাস, বাকিগুলা মাইনাস, তাহলে সাইন হচ্ছে প্লাস। আর এটা কি আছে, বেজন 90 আছে, বেজন 90 এর কারণে সাইনটা cos হয়ে যাবে, তাহলে cos 30, তাহলে -2 cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে কাটাকাটি করলে -√3 হবে। তাহলে অ্যানসারটা আলটিমেটলি আমাদের কত হবে, অ্যানসারটা xy কত বের হইছে, x বের হইছে 1 আর y বের হইছে -√3। তো আমি নেক্সট এটাও করে দিচ্ছি, সেম মনে করো এটা বলা আছে যে পোলার স্থানাঙ্ক এত হলে কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে। তাহলে কি আছে, r এবং থিটার মান দেওয়া আছে, আমরা xy বের করব, তাহলে x ইকুয়াল হচ্ছে আমরা জানি r cos থিটা, তাহলে r এর মান এখানে কত √2 cos থিটা বলতে আমাদের কত আছে 5π/4 দেওয়া আছে। তাহলে আমরা বলতেছি এটা আমরা কি করব, 90 এর গুণিতক আকারে ভাঙাইতে যাচ্ছি, 90 এর গুণিতক। তাহলে দেখো তো এখানে √2 থাকলো, cos 90 এর গুণিতক মানে π/2 লিখলাম, তাহলে এই পাশে আমাকে কত লিখতে হবে, এই পাশে কত লিখতে হবে, দেখো দেখি π/2 মানে 5π/4 মিলাবো, 5π/4 যদি আমরা মিলাই তাহলে কত হবে। আচ্ছা আমরা এটা এরকমটাই লিখতে পারতাম না, দেখো তো π + π/4 এরকমটা লেখা যাইতো না, এরকমটা তো লেখা যেত। তাহলে এখানে π মানে কত আসলে 2π/2, এরকম না ঘটনাটা, π মানে তো 2π/2। তাহলে এটাকে এখন দেখো তো কোয়াড্রেন্ট দিয়ে আমরা চিন্তা করি, তাহলে 2π/2 হচ্ছে এই জায়গায়, 2π/2 এই জায়গায়, তারপর হচ্ছে প্লাস তার মানে থার্ড কোয়াড্রেন্টে cos কি হয়, থার্ড কোয়াড্রেন্টে cos মাইনাস হয়, আমরা একটু আগে দেখাইলাম থার্ড কোয়াড্রেন্টে cos মাইনাস। আর এটা কি আছে, জোর 90 আছে, জোর 90 এর কারণে cos কজই থাকবে, তাহলে আমাদের এখান থেকে মাইনাস আসলো √2 আর cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে কাটাকাটি করলে -1 আসবে, -1। আচ্ছা সেম ভাবে যদি আমি তোমাদেরকে y বের করে দেখাই, তাহলে y হচ্ছে কত r sin থিটা, তাহলে r আমাদের কত দেয়া আছে, r দেয়া আছে √2, sin এটা কত আছে 5π/4, তাহলে √2 sin এটাকে কত লিখতে পারি, π + π/4 লিখতে পারি, π + π/4। তাহলে π কে আমরা 2π/2 লিখতে পারবো, 2π/2। তাহলে দেখো তো 2π/2 প্লাস, তাহলে থার্ড কোয়াড্রেন্টের সাইন কি হয়, থার্ড কোয়াড্রেন্টের সাইন মাইনাস হয়, আর এটা কি আছে জোন 90 আছে, জোন 90 এর কারণে সাইনই থাকবে, জোন 90 তে কোনো কিছু চেঞ্জ হয় না, তাহলে -√2 এটার সমান আমরা পাচ্ছি 1/√2, কাটাকাটি করলে এটা হবে -1। তাহলে xy হবে আমাদের কত -1। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক যখন বের করব তখন xy বের করতে হবে। যদি ছোট থিটা থাকে তাহলে তো কোনো টেনশনই নাই, যদি বড় থিটা দেওয়া থাকে তাহলে আমরা ক্যালকুলেটরে করতে পারবো, কারণ এগুলা অঙ্ক ম্যাক্সিমামই এমসিকিউ স্টাইলেই আসার সম্ভাবনা বেশি, এগুলা রিটেন টাইপে আসে না। আর যদি রিটেন টাইপে একান্তই চলে আসে তাহলে আমরা কি করব, কোয়াড্রেন্ট দিয়ে করব। কোয়াড্রেন্ট দিয়ে কিভাবে করে, কোয়াড্রেন্ট দিয়ে বড় বড় থিটাকে 90 এর গুণিতক আকারে ভাঙাইতে হয়। যদি জোন 90 আসে তাহলে কোনো চেঞ্জ হয় না, আর যদি বেজোন 90 আসে তাহলে আমরা বলছি সাইনটা cos হয়, cosটা sin হয়, tanটা cot হয়, cotটা tan হয়, secটা cosec হয়, cosecটা sec হয়। আশা করি পারা যাবে। আচ্ছা এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক শিখলাম। এখন এগুলো স্থানাঙ্ক না আসে আমাদের সমীকরণ আকারেও আসতে পারে, আমাদেরকে বলতে পারে যে কার্টেসীয় সমীকরণ দেয়া আছে এটাকে পোলার সমীকরণে রূপান্তর করো, অথবা পোলার সমীকরণ দেয়া আছে সেটাকে কার্টেসীয় সমীকরণে রূপান্তর করো। তো দেখো আমি অঙ্ক লিখছি, যে অঙ্কগুলা লিখছি এগুলা হচ্ছে কি কার্টেসীয় সমীকরণ, মানে xy দেয়া আছে, এগুলাকে আমাদের r থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সূত্র জানি, ওই যে সূত্রগুলো এখনই শিখলাম আমরা ওই সূত্রগুলো দিয়ে কিন্তু বা ওই কনসেপ্টগুলো দিয়ে কিন্তু এগুলা করা যাবে। আমরা কি করলাম, r ইকুয়াল আমরা সূত্র শিখলাম x² + y², আর থিটা ইকুয়াল আমরা জানি tan ইনভার্স y/x, এটা আমরা জানি। আবার যখন আমরা এটা তো করতেছে কার্টেসীয় থেকে পোলার, যখন আমরা পোলার থেকে কার্টেসীয় করব তখন আমাদের এই দুইটা সূত্র দরকার হবে। x ইকুয়াল হচ্ছে r cos থিটা আর y ইকুয়াল হচ্ছে r sin থিটা। এই চারটার বাইরে কিন্তু আর কোনো সূত্র নাই।
মানে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ এবং কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ করার জন্য আমাদের শুধু এই চারটা কনসেপ্টকেই কাজে লাগাইতে হবে। তো আসো আমরা যদি করি, দেখো তো এটা দেওয়া আছে, মনে করো বলা আছে যে এত কার্তেশীয় সমীকরণটির পোলার সমীকরণ কি হবে, পোলার সমীকরণ কি হবে, মানে এটা xy দেয়া আছে, আমাদেরকে r থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এটা আমাদের r ইকুয়াল যদি এটা হয় তাহলে r স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যাবে। তাহলে এইটা সমান আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি লিখতে পারবো, r স্কয়ার লিখতে পারবো। তাহলে r স্কয়ার ইকুয়াল কি হলো, a স্কয়ার। এইটাই অ্যানসার, এইটাই অ্যানসার। যদি আরেকটা লাইন লিখতে চাও তাহলে বড়জোর হয়তো r ইকুয়াল a এরকমটা দেয়া থাকতে পারে অপশনে, আর কিছুই না, এটাই হয়ে গেল। আচ্ছা এইটা যদি করি, দেখো এটা যদি করি তাহলে xy দেওয়া আছে, ওকে xy, তাহলে xy আমরা কি বলতেছি যে xy এর সূত্র আমরা জানি এইগুলা। তাহলে দেখো দেখি এগুলা বসাই দেই আমরা। x সমান আমরা বলতেছি কত, r cos থিটা, r cos থিটা, y ইকুয়াল আমরা বলতেছি r sin থিটা ইকুয়াল কত দেওয়া আছে, c স্কয়ার। তাহলে এইটা আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি এরকমটা যে r স্কয়ার, আচ্ছা এখানে যদি আমরা একটা 2 নেই, 2 sin থিটা cos থিটা যদি নেই তাহলে দেখো তো এই পাশে 2c স্কয়ার লিখলাম, মানে একটা 2 নিছি। এটা তাহলে 2 sin থিটা cos থিটার সূত্র জানি আমরা, sin 2 থিটা। তাহলে এটা অ্যানসারটা ছিল এইভাবে যে r স্কয়ার sin 2 থিটা ইকুয়াল 2c স্কয়ার। এটাই অ্যানসার, এটাই অ্যানসার। মানে আমাদের হ্যাঁ অপশন দেখে আমাদেরকে অ্যানসার ওইভাবে মিলাই দিতে হবে যে অ্যানসার কিভাবে দেওয়া আছে। হ্যাঁ যে sin থিটা cos থিটা, sin থিটার cos থিটার সূত্র তো নাই, 2 sin থিটা cos থিটার সূত্র আছে sin 2 থিটা। এই আমরা অপশনগুলো আগে দেখে নিব যে কিভাবে অ্যানসারগুলো মিলাইছে। যেমন এইটাই যদি করি, দেখো এটা যদি করি, দেখো তো এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার এটা সমান কি লিখতে পারি আমি, r স্কয়ার লিখতে পারি, r স্কয়ার মাইনাস 3 y সমান কি লিখতে পারি, y সমান r sin থিটা লিখতে পারি, r sin থিটা ইকুয়াল 0। আচ্ছা বা এখানে r কমন নিতে পারি, তাহলে r মাইনাস কত 3 sin থিটা ইকুয়াল 0। অপশনে দেয়া ছিল কিভাবে জানো, r ইকুয়াল 3 sin থিটা। এটা ছিল অ্যানসারে। তাহলে অপশন এটা বুঝতে পারতেছে যে r ইকুয়াল 0 আর একটা r মাইনাস 3 sin থিটা ইকুয়াল 0, তার মানে r ইকুয়াল 3 sin থিটা। অপশন এটা দেয়া ছিল। এইগুলা অঙ্কও কিন্তু আমাদের রিটেন টাইপে আসার সম্ভাবনা কম, আমাদের এমসিকিউ স্টাইলেই আসবে। বলবে যে এত সমীকরণটির পোলার সমীকরণ নিচের কোনটি, অথবা নিচের কোনটি এত সমীকরণের পোলার সমীকরণ, তখন অপশন দেখে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলা ছিল আমাদের কার্টেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ নির্ণয়ের সিস্টেম। এবারে আসো আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে যে পোলার সমীকরণ থেকে কার্টেশীয় সমীকরণ কিভাবে বের করা যাবে। মানে এইবার কি হবে, এইবার এইরকম ইকুয়েশনটাই দেয়া থাকবে, এরকম দেয়া থাকবে, এরকমটা বের করতে হবে। তো আসো সেটা দেখাই। আচ্ছা দেখো এবার কি হবে, এবার পোলার সমীকরণ থেকে আমাদেরকে কার্টেশীয় সমীকরণ বের করতে বলবে। পোলার সমীকরণ থেকে কার্টেশীয় সমীকরণ মানে এবার r থিটা দিয়ে ইকুয়েশনগুলো দেয়া থাকবে, আমাদেরকে এটা xy এ কনভার্ট করতে হবে, xy এ কনভার্ট করতে হবে। তাহলে সূত্র ওই চারটা যে কনসেপ্ট লিখলাম ওই চারটা কনসেপ্ট দিয়ে করা যাবে। তো আসো এটা যদি আমরা লিখতে চাই, দেখো এখানে শুধু cos থিটা আছে, কিন্তু আমরা একটা সূত্র পড়ছি r cos থিটা সমান আমরা জানি, r cos থিটা সমান আমরা কি জানি, y জানি, r cos থিটা সমান y। তাহলে এখানে একটা r নাই, আচ্ছা আমরা উভয় পাশে তাহলে একটা r নিয়ে নেই। তো তাহলে r স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো 2a r cos থিটা, এইভাবে লিখতে পারবো। এখন দেখো r স্কয়ারের মান আমরা জানি, r স্কয়ার মান আমরা জানি, r স্কয়ার সমান আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি। আর এখানে হচ্ছে কত 2a, এটা সমান কত লিখতে পারি, x ইকুয়াল r cos থিটা আমরা পড়ছি, x ইকুয়াল r cos থিটা। তাহলে x এটাই आंसर হয়ে গেল। বড়জোর কি থাকতে পারে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল 0, এইভাবে দেয়া থাকতে পারে, সামনে দেয়া থাকতে পারে। তাহলে r থিটাতে দেয়া আছে, আমরা কি করলাম x y এ কনভার্ট করে নিলাম। আচ্ছা এটাতে আসো দেখি এইটা কি হয়, এইটা দেখো এটা কি করা যায়, দেখো r স্কয়ার থাকলো, cos 2 থিটার সূত্র আছে, cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা হচ্ছে cos 2 থিটার সূত্র, cos 2 থিটার সূত্র হচ্ছে এইটা। তাহলে এইটা ইকুয়াল 0 হলে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা গুণ করে দেই তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল 0। আচ্ছা এইটা সমান তাহলে কি লেখা যাবে, দেখো তো r cos থিটা সমান আমরা জানি x, তাহলে এটার উপর স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস এটা সমান হচ্ছে y স্কয়ার ইকুয়াল 0। এটাই ছিল অ্যানসারে, আচ্ছা তারপরে এটা দেখো এটা করে দেই, এটা হচ্ছে প্রথমে r গুণ করে দেই, তাহলে r প্লাস কি হবে r cos থিটা ইকুয়াল হবে কত 2 দেওয়া আছে। আচ্ছা বা r ইকুয়াল আমরা কি লিখতে পারি 2 মাইনাস
আর cos থিটা লিখতে পারি। আচ্ছা এখন বা আর এর মান বসাই দেই, x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এটা জানি ইকুয়াল টু মাইনাস আর cos থিটার সমান আমরা x জানি x। এখন উভয় পাশে বর্গ করে দিলে অথবা এই পাশে রুট ওই পাশে গেলে স্কয়ার হবে, এটাও আমরা করতে পারি। তাহলে অথবা বর্গ করে দেই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দেব, তাহলে 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার, তাহলে কি হবে x স্কয়ার কাটা যাবে, y স্কয়ার ইকুয়াল 4 কমন নিলে 1 মাইনাস x। এটাই आंसर, এটাই आंसर। আচ্ছা তাহলে আমরা শিখলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে বের করে, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করে। তারপরে আমরা শিখলাম পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ কিভাবে বের করে এবং কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ কিভাবে বের করে। এর বাইরে কিন্তু কার্তেশীয় পোলার নিয়ে আর কোনো আলোচনা নাই, কোনো আলোচনা নাই, কোনো আলোচনা নাই। আচ্ছা এবার আমরা আলোচনা একদম ইনিশিয়াল স্টেজে, তোমাদের মনে আছে আমরা যখন এমসিকিউ স্টাইলে তোমাদেরকে পড়াইছিলাম সেখান থেকে আমরা শুরু করতেছি। দেখো আমি তোমাদেরকে বলছিলাম এরকম যে যদি একটা স্থানাঙ্ক দেয়া থাকে, যদি একটা স্থানাঙ্ক দেয়া থাকে তোমাকে বলবে যে এই স্থানাঙ্কটা x অক্ষরেখা থেকে কত দূরে বা y অক্ষরেখা থেকে কত দূরে। যদি বলে x অক্ষরেখা থেকে কত দূরে তাহলে মড y হবে, আর y অক্ষরেখা থেকে কত দূরে তাহলে মড x হবে, মড x। আমরা एग्जांपल লিখছিলাম তোমাদের মনে আছে 3 - 4 বিন্দুটি x অক্ষ থেকে কত দূরে অবস্থিত, 3 - 4 বিন্দুটি x অক্ষরেখা থেকে কত দূরে অবস্থিত, তাহলে আমরা বলছিলাম যে x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কি মড y, তার মানে হচ্ছে মড -4, তার মানে 4। আবার এটাই যদি আসে যে এত বিন্দুটি y অক্ষরেখা থেকে কত দূরে অবস্থিত, তাহলে y অক্ষরেখা থেকে দূরত্ব হবে, y অক্ষরেখা থেকে দূরত্ব হবে মড x, তার মানে হচ্ছে কত মড 3, তার মানে 3 হবে। তাহলে একটা স্থানাঙ্ক যদি দেয়া থাকে, যদি আমাদেরকে বলে যে এই স্থানাঙ্কটা x অক্ষরেখা থেকে কত দূরে তাহলে হবে মড y, আর যদি বলে y অক্ষরেখা থেকে কত দূরে তাহলে হবে মড x, এটা আমরা পড়ছিলাম। আচ্ছা তারপরে আমরা দুইটা স্থানাঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, x1 y1 x2 y2, এরকম যদি দুইটা স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে আমাদেরকে বলবে যে x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। x অক্ষরেখার অনুপাত আমরা পড়ছিলাম -y1/y2, আর y অক্ষরেখার অনুপাত পড়ছিলাম -x1/x2, এটা আমাদের মনে আছে। দেখো তাহলে মনে করো এরকম স্থানাঙ্ক দেয়া আছে -4 6, মনে করো এরকম एग्जांपल দেয়া আছে, বললো যে এত এত বিন্দু দুটি x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদিও আমরা এগুলা কিন্তু রিটেন টাইপ অঙ্ক করছি, রিটেন টাইপ অনেক বড় বড় অঙ্ক কিন্তু করছি, কিন্তু আমি শর্ট নিয়মে প্রথমে এইভাবে দেখাইছিলাম, তারপর আমরা ব্রডলি অঙ্কগুলো করছিলাম। তবে এই ব্রডলি অঙ্কগুলো মনে হয় আমরা পরের অধ্যায়ে করছি, পরের অধ্যায় মনে হয় এটা আমরা কত 3 বি অধ্যায়ে মনে হয় করছি, 3 বি। কিন্তু ইনিশিয়াল স্টেজ এখান থেকে কেন শুরু করছিলাম, কারণ আমাদের ওই যে স্থানাঙ্কর অঙ্কগুলোতে আমাদের লাগতেছিল। আচ্ছা দেখাবো, পরে দেখাবো। দেখো বলা আছে কি যে এত এত বিন্দু দুটি x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদি বলে x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে সূত্র এইটা -y1/y2, তাহলে -y1 বলতে কত আছে, y1 বলতে আমাদের -3 আছে, আর y2 বলতে কত আছে 6, তাহলে কাটাকাটি করলে কত হবে 1:2 হবে, 1:2। আর যদি এইটাই যদি আমাদেরকে বলতো যে এত এত বিন্দুদ্বয়ের সঙ্গে সরলরেখা y অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, y অক্ষকে, তাহলে সূত্র হচ্ছে -x1/x2, x1 বলতে এখানে কত আছে, x1 বলতে 2 আছে, আর x2 বলতে -4 আছে, তার মানে এটাও কাটাকাটি করলে 1:2ই আসবে। এখানে কিন্তু আরো একটা কথা আমরা বলছিলাম যে যদি এখানে প্লাস আসে তাহলে বুঝবো যে অন্তর্বিভক্ত করছে, আর যদি মাইনাস আসে তাহলে বুঝবো যে এটা বহির্বিভক্ত করছে, বহির্বিভক্ত করছে। আচ্ছা তারপরে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র শিখছিলাম, আমাদের মনে আছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা লিখছিলাম যে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র ছিল x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার, এরকম আমাদের সূত্র ছিল। সেম মনে করো আমাদের এই দুইটাই যদি দেওয়া থাকতো, যদি বলতো যে এত এত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তখন কি করব এই দুটো এখানে আমরা বসায় দিব। তাহলে x1 বলতে কত আছে 2, মাইনাস মানে প্লাস x2 হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস y1 আছে -3 আর -6 এর উপরে স্কয়ার, তাহলে যা আসবে 6 6 36, এখানে হচ্ছে কত 9 9 81, যা আসবে তাই आंसर, সরি 9 9 81, হ্যাঁ 9 9 81। তাহলে আমরা কি করব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে এইটা, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র এটা x1 - x2 হোল স্কয়ার প্লাস
y1 মাইনাস y2 হোল স্কয়ার। দেখো আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের হচ্ছে 3-এর এ এবং অসীম কুমার সাহার বইয়ের অঙ্কও হচ্ছে 3-এর এ, ওটাও প্রশ্নমালা 3-এর এ। আমাদের যে অঙ্কগুলো এখানে স্থানাঙ্ক ভিত্তিক আছে তার মধ্যে এই অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলো বোঝানোর জন্যই আগের কথাগুলো বললাম, যে 3টা কথা বললাম, যে একটা স্থানাঙ্ক দেওয়া থাকলে এক্স অক্ষরেখা থেকে কত দূরে মট অফ ওয়াই আর ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে মট অফ এক্স। যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে বলবে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদি বলে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে মাইনাস y1 বাই y2, আর যদি বলে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে সূত্র হচ্ছে মাইনাস x1 বাই x2। এটা আমরা রিটেন টাইপে অনেক বড় বড় অঙ্ক করছি, সেই অঙ্কগুলো তোমাদেরকে একটা দুইটা সামারাইজ আমি দেখাবো। আচ্ছা, তারপরে আমরা বলছি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রে কি বললাম? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। আচ্ছা দেখো 3টা অঙ্ক লিখছি, 3টা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে অনেক দূর আগাই যাবে। দেখো বলছে কি একটি বিন্দুর ভুজ হচ্ছে 2, একটি বিন্দুর ভুজ 2। আচ্ছা আমরা পড়ছিলাম যে xy এটাকে ভুজ বলে, এটাকে কোটি বলে, আমরা বলছিলাম। তাহলে একটি বিন্দুর ভুজ দেওয়া আছে 2, তার মানে এইটা দেওয়া x এর মান দেওয়া আছে 2। ওকে, বলছে 2-4 বিন্দু থেকে বিন্দুটার দূরত্ব কত হবে? 3 হবে। তার মানে এখানে কোটি দেওয়া নাই, বলা আছে কোটি কত। তাহলে কোটি আমরা ধরে নিলাম, মনে করো আলফা, কোটি ধরে নিলাম আলফা। বলছে একটি বিন্দুর ভুজ 2, তাহলে ভুজ 2 ধরে নিলাম। কোটি বের করতে বলছে, কোটি ধরে নিলাম আলফা। এখন বলছে কি যে এই বিন্দুটা আর এই বিন্দুটার দূরত্ব কত হবে? 3 হবে। এইটা বিন্দু আর এইটা বিন্দুর দূরত্বটা হবে 3। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো কত? আমাদের 2 আলফা আর 2 4, এই দুইটা বিন্দুর দূরত্ব কত হবে? 3 হবে, 3 হবে। তাহলে একটু আগে আমরা দূরত্বের সূত্র দিলাম, যে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার ইকুয়াল, এখানে দেওয়া আছে যে দূরত্বটা 3 হবে, দূরত্বটা 3 হবে। তাহলে 3 লিখলাম, তাহলে এটা 0, এই পাশের স্কয়ার, এখানে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে আলফা মাইনাস 4 ইকুয়াল 3। তাহলে আলফার মান কত হবে? 7, আলফার মান 7। তাহলে এখানে আমরা আমাদের কোটি স্থানাঙ্কটা, যদি স্থানাঙ্ক বের করতে বলতো তাহলে স্থানাঙ্কটা হয়তো 27, আমাদের কোটি বের করতে বলছে, এজন্য এটার কোটি হলো আমাদের 7। আচ্ছা সেম টাইপের অঙ্ক দেখো পরেরটাও আছে। সেম টাইপের কি বলছে দেখো, যে এত বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত, এত বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুটির কোটি 3 হলে ভুজ কত? কোটিতে, এর আগের অঙ্কটা ভুজ দেওয়া ছিল, কোটি বের করতে বলছে, এইবার কোটি দেওয়া আছে, ভুজ বের করতে বলছে। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে এটার কোটি দেওয়া আছে 3, তাহলে আমরা কোটি কোটি লিখলাম 3, এই যে 3 লিখলাম কোটি। আমাদেরকে বের করছে ভুজ কত, তাহলে ভুজ আমরা ধরে নিলাম, ভুজ ধরে নিলাম আলফা, ধরে নিলাম আলফা। এখন কি হবে? এই বিন্দুটা আর এই বিন্দুটার দূরত্ব কত হবে? 4 হবে, ওরা বলে দিছে দূরত্বটা 4 হবে। তাহলে ওইটা এবং এটা দূরত্ব যদি আমরা লিখি, তাহলে আলফা মাইনাস 5 হোল স্কয়ার প্লাস কত 3 মাইনাস 3 হোল স্কয়ার, এর উপর কত রুট ওভার, এইটা ইকুয়াল কত হবে? 4 হবে, এটা ইকুয়াল 4 হবে। দেখো বলছে এত বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুটির কোটি 3, তাহলে ভুজ কত? তাহলে আমরা ভুজ ধরে নিছি, কোটি 3 দেওয়া আছে। এই বিন্দুটার এই বিন্দুর সাথে দূরত্ব হবে 4, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা একটু আগেই শিখলাম। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিছি, ওইটা ইকুয়াল 4 দেওয়াই আছে। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে স্কয়ার রুট কাটে দিলে আলফা মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 4, তাহলে আলফার মান হচ্ছে 9। তাহলে আমরা ভুজ পেয়ে গেলাম কত? 9। এটাতে আমাদের কিন্তু বলতেও পারতো যে স্থানাঙ্কটি কত, যেমন পরের অঙ্কটাতে কিন্তু বলছে যে স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা কিন্তু আমাদের স্থানাঙ্ক পর্যন্তও চাইতে পারতো। আচ্ছা নেক্সট যে অঙ্কটা লিখছি দেখো কি বলছে। এইবার ভুজ কোটি কিছু দেয়া নাই, কিন্তু তাদের মধ্যে রিলেশন গুলো বলা আছে, রিলেশন বলা আছে কি, যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, এর ভুজের দ্বিগুণ। তাহলে ভুজ যদি আলফা হয় তাহলে কোটি কত হবে? কোটি হবে 2 আলফা। তাহলে আমরা ধরে নেব যে ভুজ আলফা, তাহলে কোটি হচ্ছে 2 আলফা। ওকে হলো। এইবার দেখো আমি কিন্তু খুব সুন্দর করে 3টা অঙ্ক সেট করছি, যে একটাতে ভুজ দেয়া আছে, কোটি দেয়া নাই, পরেরটাতে কি আছে? কোটি দেয়া আছে, ভুজ দেওয়া নাই, আর পরেরটাতে কি আছে? ভুজ কোটি একটাও দেয়া নাই, রিলেশন দেয়া আছে, রিলেশন দেয়া আছে, তাদের মধ্যে স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা এটা নিলাম। তারপর কি বলছে, যদি এর দূরত্ব 4-3 বিন্দু থেকে রুট 10 হয়, তাহলে আমরা কি করব? 4-3 বিন্দু থেকে দূরত্বটা বের করব, সেটা কত হবে? রুট 10 হবে, রুট 10। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা লিখতে পারবো কত? আলফা মাইনাস 4 হোল স্কয়ার প্লাস কত 2 আলফা মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল কত হবে? রুট 10 হবে। তাহলে রুট রুট কাটে দিয়ে আমরা এটা a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ক্যালকুলেশন বের করতে পারবো, আর আলফা বের হলেই 2 আলফা বের হবে।
ঠিক আছে, আশা করতেছি বোঝা গেছে। একটাতে বলছে ভুজ দেয়া আছে কোটি দেয়া নাই, আরেকটাতে কোটি দেয়া আছে ভুজ দেয়া নাই, কিন্তু দূরত্বগুলো বলা আছে। দূরত্বগুলো আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা কিভাবে অঙ্কে আসতে পারে ওটা কিন্তু আমরা দেখাইলাম। আর এটাতে ভুজ কোটি একটাও দেয়া নাই, রিলেশন দেয়া আছে। দেখো যেটা অঙ্ক লিখছি, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আসে আমাদের, এটা রিটেন টাইপে আসার সম্ভাবনা, মানে এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে, আমরা 3-এর এ অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। 3-এর এ অধ্যায় নিয়ে যদি রিটেন টাইপে অঙ্ক আসার মতো অঙ্ক থাকে, তাহলে এই দুইটা অঙ্কের ক্যাটাগরি টাইপের অঙ্ক আসবে। দেখো আমরা বলছি কি এক্স অক্ষ এবং এত এত বিন্দুর দূরত্ব কি হবে, সমান হবে, এত এত বিন্দুর দূরত্ব সমান হবে। আচ্ছা, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বে যদি আমরা সূত্র দেই, তাহলে কি লেখা যাবে দেখো তো। রুট ওভার কত লেখা যাবে, 5 - 1 হোল স্কয়ার প্লাস কত 4 - t হোল স্কয়ার লেখা যাবে। লিখলাম, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লিখলাম। এখন আমরা একটু আগেই সূত্র পড়লাম যে একটা বিন্দু এক্স অক্ষরেখা থেকে কত দূরে, মট অফ ওয়াই, আর ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে, মট অফ এক্স বললাম। তাহলে তোমরা আমাকে বলো তো এই বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে। এক্স অক্ষ থেকে দূরত্ব আমরা বলতেছি মট অফ ওয়াই, মট অফ ওয়াই বলতে এখানে কত আছে, টি আছে, টি, তাহলে আমরা লিখতে পারবো টি। এটা এখন ক্যালকুলেশন করলেই আমাদের টি এর মান বের হয়ে যাবে। এই পাশে রুট, এই পাশে যা স্কয়ার হবে, এখানে 5 - 1 মানে 4, 4 স্কয়ার মানে 16 হবে, এখানে a - b হোল স্কয়ার সূত্র দেব, তাহলে টি এর মান বের হয়ে যাবে। দেখো আমরা যে সূত্রটা, প্রথম যে সূত্রটা লিখছিলাম ওটার অ্যাপ্লিকেশন কিন্তু এই অঙ্কে আছে। আচ্ছা নেক্সট অঙ্ক, তাহলে এইটা দেখো দেখি, এটা কি বলছে, ওয়াই অক্ষ এবং এত বিন্দু হতে এত বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত। একটা কিন্তু এক্স অক্ষ লিখছি, একটা ওয়াই অক্ষ লিখছি, ওকে। দুটো অঙ্ক দিয়ে সবগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এইটা এবং এইটা বিন্দুর দূরত্ব যদি আমরা লিখি, তাহলে কত হবে দেখো তো, রুট ওভার k - 2 হোল স্কয়ার প্লাস 4 - 4 হোল স্কয়ার হবে। এটা হলো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিলাম। এখন বলো তো আমাকে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে। আমরা বলতেছি এক্স অক্ষরেখা থেকে একটা বিন্দুর দূরত্ব কত হয়, মড অফ ওয়াই হয়, আর ওয়াই অক্ষরেখা থেকে দূরত্ব কি হয়, মড অফ এক্স হয়। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে, কে হবে, কে হবে। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের কে এর মান বের হবে, কে এর মান বের হবে। দেখো আমি 1 মিনিটে রিমাইন্ড করতেছি আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করে, তারপরে পড়লাম কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে বের করে, তারপরে আমরা বললাম কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ কিভাবে বের করে, তারপরে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ কিভাবে বের করে, এটা আমরা শিখলাম। তারপরে আমরা করলাম কি, আমরা শিখলাম যে একটা বিন্দু এক্স অক্ষরেখা থেকে কত দূরে, মট অফ ওয়াই, ওয়াই অক্ষরেখা থেকে কত দূরে, মট অফ এক্স। তারপর আমরা বললাম দুটা স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে দুটা স্থানাঙ্ক দেয়া থাকলে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদি বলে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে হবে -y1/y2, আর যদি বলে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে হবে -x1/x2। তারপরে আমরা কি করলাম, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র শিখলাম। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আর এই যে তিনটা সূত্র, শেষের তিনটা সূত্র বললাম, এই তিনটা সূত্র দিয়ে অঙ্কগুলা কিভাবে আসতে পারে ওগুলার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, দুটা স্থানাঙ্ক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। দুটা স্থানাঙ্ক আমরা দেখাইলাম যে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। এটার আমরা রিটেন টাইপের অঙ্ক করব। তার আগে একটা অঙ্ক লিখছি যে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, ওইটার আগে আমরা দেখাই যে অন্তর্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো বা বহির্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো। দেখো আমরা অঙ্ক লিখছি, কি লিখছি, যে অন্তর্বিভক্ত করে বা বহির্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক, সূত্র আমরা দিছি। সূত্র আগে একটা অঙ্কই লিখছি যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা 2:3 অনুপাতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হলে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অন্তর্বিভক্ত হলে সূত্রটা হবে কি, m1x2 + m2x1 / m1 + m2। এটা দিয়ে x বের করা যাবে, x স্থানাঙ্কটা এটা, আর y স্থানাঙ্ক হচ্ছে কি m1y2 + m2y1 / m1 + m2। তাহলে এখানে m1 হচ্ছে কত, 2, আর m2 হচ্ছে 3, আর এটা হচ্ছে x1, এটা y1, এটা x2 y2। আমরা সূত্র এখানে বসাই দিছি। তাহলে হচ্ছে m1 হচ্ছে 2 * x2 হচ্ছে আমাদের 3 প্লাস m2 হচ্ছে 3, আর x1 হচ্ছে 1, আর নিচে হচ্ছে m1 + m2। তাহলে এটা করলাম আমাদের 9/5 বের হলো। তাহলে y সেম ভাবে আমরা বের করলাম। তাহলে বলতেছি কি যে অন্তর্বিভক্ত হলে সূত্রটা কি হবে, প্লাস হবে, আর বহির্বিভক্ত বললে মাইনাস হবে। এমন একটা एग्जांपल লিখছি যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা যে অনুপাতে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো। তাহলে বহির্বিভক্ত করবে, তাহলে বহির্বিভক্ত বললে আমরা বলতেছি যে মাইনাস হবে, শুধু মাইনাস হবে। তাহলে m1x2 - m2x1 / m1 - m2। এখানে x1 হচ্ছে এটা, x2 এটা, সরি
এটা x1 y1, এটা x2 y2, আর এটা হচ্ছে m1 m2। আমরা যে সূত্রতে বসাই দেই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা অন্তর্বিভক্তকারী এবং বহির্বিভক্তকারী স্থানাঙ্ক শিখলাম। এখন আসো আমরা একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে যে আমরা করছিলাম যে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, আমরা সূত্র লিখছিলাম -y1/y2, আর y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, সূত্র লিখছিলাম -x1/x2। তাহলে এটা দিয়ে তো শর্টে করা যাবে, কিন্তু রিটেন টাইপে কিভাবে করা যাবে আমরা আরেকবার রিমাইন্ড করি সেটা। দেখো যে এক্সাম্পলটা লিখছি সে এক্সাম্পলটা কি লিখছি, যে এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আমরা গতদিনে এটা শর্ট নিয়ম শিখছিলাম যে x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, সূত্র ছিল -y1/y2, আর y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, সূত্র ছিল -x1/x2। এখন এই অঙ্কটাই যদি আমাদেরকে রিটেন টাইপে করতে হয় তাহলে এইভাবে করতে হবে। কিভাবে, যে এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে একটা অনুপাত ধরে নেব, যে রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক। অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক আমরা এটা সূত্রটা লিখলাম একটু আগে, যে সূত্রটা লিখলাম অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক সূত্র, যে m1x2 + m2x1 / m1 + m2, আর এটা হচ্ছে কি m1y2 + m2y1 / m1 + m2। এখানে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, আর এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। তাহলে দিয়ে আমরা অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কের সূত্রটা দিয়ে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কটা বের করলাম। এখন আমাদেরকে বলছে কি যে x অক্ষ ও y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে আমরা লিখলাম যে এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে, x অক্ষের উপর অবস্থিত হলে কি হবে, কোটি শূন্য হবে। x অক্ষের উপর অবস্থিত হলে কোটি শূন্য হবে। তাহলে আমরা বলছিলাম যে এটা ভুজ, এটা কোটি, তাহলে এইটা শূন্য হবে। তাহলে কি করলাম, এইটা ইকুয়াল 0 লিখলাম, এটা ইকুয়াল 0 লিখে k এর মান বের করলাম। তাহলে k:1 ইকুয়াল কত হলো আমাদের 3:7 বের হলো। একদম সেম ভাবে আমরা করছি যে আবার এই বিন্দুটা যদি y অক্ষের উপর অবস্থিত হয়, y অক্ষের উপর অবস্থিত হলে কি হবে, ভুজ শূন্য হবে। ভুজ শূন্য হবে, তাহলে আমরা কি করলাম, ভুজ ইকুয়াল 0 লিখলাম, ভুজ ইকুয়াল 0 লিখলাম। এখান থেকে আমরা k এর মান বের করলাম, দেখলাম যে কি এটা কত হলো, 1:2 হলো। তাহলে এরকম অনেকগুলো অঙ্ক আছে যেগুলো রিটেন টাইপে আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, এজন্য এগুলো অঙ্ক করতে হবে। তাহলে x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, আমরা এমসিকিউ স্টাইলে আসলে যে শর্ট সূত্রটা দিচ্ছি ওটা দিয়ে করব, আর রিটেন টাইপে আসলে আমরা এইভাবে করব। ওকে, আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা লিখছি এরকম অঙ্ক আমাদের অনুশীলনের মধ্যে আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এই অঙ্কগুলো আসার মতো অঙ্ক। দেখো কি বলা আছে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত, বলছে কি এ বি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন 3ab = 2bc হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা সলিউশন করি তাহলে প্রশ্ন মতে আমরা লিখবো যে প্রশ্ন মতে আমাদের কি দেওয়া আছে, 3ab = দেওয়া আছে 2bc। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ab/bc = লিখতে পারি কত, 2/3 লিখতে পারি। 2/3 বা এটাকে আমরা 2:3 ও লিখতে পারি, 2:3 ও লিখতে পারি। তারপর আমরা ধরে নিব যে সি বিন্দুর স্থানাঙ্কটা, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম যে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, xy। সি বিন্দুর স্থানাঙ্ক আমরা xy ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি দেখো ab/bc ইকুয়াল, আমরা লিখছিলাম এরকমটা, তোমাদের মনে পড়ে কিনা দেখো, ab তাহলে কি লিখছিলাম, যে এদের x স্থানাঙ্কগুলো লিখছিলাম, x স্থানাঙ্কগুলা মানে এইটা বিয়োগ এইটা লিখছিলাম। তাহলে হচ্ছে কত, -5 -3, আর নিচে আছে কি bc, তাহলে bc এর x স্থানাঙ্কগুলোর ডিফারেন্স লিখছিলাম। তাহলে b বিন্দুটা আছে কত, 3 মাইনাস সি বিন্দুর x স্থানাঙ্ক কত আছে, x ইকুয়াল, আবার দেখো y স্থানাঙ্কটা ওইভাবে লিখছিলাম, y স্থানাঙ্কটা লিখছিলাম ab, তাহলে a এর y স্থানাঙ্ক আছে কত, 4, b এর y স্থানাঙ্ক আছে -2, তাহলে এটা কত হয়ে গেল, +2 হয়ে গেল। আর নিচে আছে bc, তাহলে b এর y স্থানাঙ্ক হচ্ছে কত, -2, আর c এর y স্থানাঙ্ক হচ্ছে কত, y। মানে এটা সূত্রটা হচ্ছে এরকম যে x1 - x2 / x2 - x ইকুয়াল y1 - y2 / y2 - y, এরকম সূত্রটা আর কি, এরকম সূত্রটা। তাহলে এখানে আমরা ওইভাবে বসাই দিচ্ছি। আচ্ছা, তারপরে এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, এইটা ইকুয়াল আমরা অনুপাতটা লিখতে পারি, মানে 2/3 লিখতে পারি, 2/3। এখন এইটার সমান 2/3 লিখে ক্যালকুলেশন করবো, তাহলে x এর মান বের হবে, আর এইটার সমান ওইটা লিখলে আমাদের y এর মান বের হবে। তাহলে -8/3 - x ইকুয়াল হচ্ছে 2/3 একটা লিখবো, আর 6/-2 - y ইকুয়াল 2/3 লিখবো। এখান থেকে আমাদের x y এর মান
বের করলেই হয়ে যাবে। তাহলে এরকম অঙ্কগুলো আমরা করছিলাম এবং এগুলোর আরো অনেকটা সলিউশন ছিল, আরো অন্যরকম সলিউশন ছিল। তো এই সলিউশনটাই সহজ, এই সলিউশনটাই আমরা করছি। আচ্ছা, এরকম উদাহরণে অঙ্ক আছে আরেকটা যেটাতে এরকম রিলেশন দেওয়া আছে, স্থানাঙ্কগুলো চেঞ্জ আছে। এরকম উদাহরণ দেওয়া আছে যে AB = 3BC। তাহলে এখানে আমরা কি লিখবো? AB/BC = কত লেখা যাবে? 3/1 লেখা যাবে, 3/1। তখন এইভাবেই লিখবো যে C বিন্দুর স্থানাঙ্ক XY, তাহলে AB/BC, তাহলে A বিন্দু এবং B বিন্দুর মধ্যে আমরা X স্থানাঙ্ক ডিফারেন্স লিখবো, Y স্থানাঙ্কের X স্থানাঙ্ক ডিফারেন্স BC এর মধ্যে এখানে, তাহলে X স্থানাঙ্কের ডিফারেন্সগুলো লিখবো ইকুয়াল AB এর Y স্থানাঙ্কের ডিফারেন্সগুলো লিখবো, নিচে BC Y স্থানাঙ্কের ডিফারেন্স লিখবো, ইকুয়াল কত লিখবো? 3 লিখবো, ইকুয়াল 3, কারণ 3/1 আছে, তাহলে এখানে 3 লিখবো। লিখে এইটা ইকুয়াল এইটা ইকুয়াল এটা লিখলে আমাদের C বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে। ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলা ভালোভাবে করতে হবে। আচ্ছা, তারপরে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কগুলো ছিল আমাদের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, এরকম টাইপের অঙ্ক ছিল। আমি লিখছি, দেখো এরকমটা ছিল যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করো। মানে দুটা স্থানাঙ্ক দেয়া আছে, এই দুটা স্থানাঙ্ক দিয়ে যে রেখাটা হবে এইটাকে সমান 3 ভাগে ভাগ করে এরকম দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এটা চাইলে আমরা ওই লেখচিত্রের মতো দিতে পারতাম। হ্যাঁ, লেখচিত্রের মতো এইভাবেও দিতে পারতাম, যেটা x, এটা 0, এটা x ড্যাশ, এটা y, এটা হচ্ছে y ড্যাশ। তাহলে 7 5 কোথায় হবে? 7 5 এইদিকে মনে করো 7, এখানে মনে করো 5। ওকে, এটা -2 -1 মানে -2 -1 মানে এইখানে, এরকম করেও কিন্তু আমরা ফিগারটা আঁকতে পারতাম। হ্যাঁ, এখানে আমরা a দিতে পারতাম, এখানে b দিতে পারতাম, এটাকে সমান 3 ভাগে ভাগ করে এরকম করেও কিন্তু স্থানাঙ্কগুলো আমরা লিখতে পারতাম। তো এটা দেখাইছি ওভারঅল ইন জেনারেল, এটা লিখছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে ফিগারটা আঁকতে পারো যে সমান 3 ভাগে ভাগ করে তখন এই P বিন্দু এবং Q বিন্দুর স্থানাঙ্ক বের করব। ওকে, আচ্ছা, আরেকটা আমরা করছিলাম, আমাদের মনে আছে যে এইবার কি হবে? PQ দেওয়া থাকবে, আমাদের বাইরের AB বের করতে হবে। আমরা एग्जांपलটা নেক্সট एग्जांपल ওটাই লিখবো, এরকম অঙ্ক লিখছিলাম আমরা। আচ্ছা, তাহলে এটা বোঝায় যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে সমান 3 ভাগে ভাগ করে এমন দুটো স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা লিখলাম যে মনে করি প্রদত্ত বিন্দুদ্বয়, এখানে যেহেতু অ্যাসাইন করা নাই, প্রদত্ত বিন্দুদ্বয় আমরা A দিয়ে একটা অ্যাসাইন করলাম, B দিয়ে একটা অ্যাসাইন করলাম। তারপর আমরা লিখলাম এবং P ও Q বিন্দু দুটো হচ্ছে কি সমত্রিখণ্ডক বিন্দু, AB এর সমত্রিখণ্ডক বিন্দু, যে দুইটা কি হইছে যথাক্রমে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। মানে এই কথাটা বুঝাই দেই, এই কথাটা কি বলছে দেখো, এখানে যদি আমরা এরকমটা লিখি যে AP:PB, এরকম যদি লিখি তাহলে দেখো তো এই পাশে কি এক অংশ হবে আর এই পাশে দুই অংশ হবে, তাহলে এইটা ইকুয়াল আমরা আসলে কত লিখতে পারি? 1:2 লিখতে পারি, 1:2। তাহলে AP:PB লিখলে আমরা P বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। P বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে পারবো? A বিন্দুর স্থানাঙ্ক জানা, B বিন্দুর স্থানাঙ্ক জানা এবং অনুপাতটাও জানা। তাহলে আমরা আজকেই করলাম যে অন্তর্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো অথবা বহির্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো। অন্তর্বিভক্ত করে তাহলে সূত্র হচ্ছে m1x2 + m2x1 / m1 + m2, এভাবে x স্থানাঙ্ক বের করা যাবে। আর y স্থানাঙ্ক হচ্ছে কত? m1y2 + m2y1 / m1 + m2, এইভাবে y স্থানাঙ্ক বের করা যাবে। আচ্ছা, এখন আমরা যদি Q বিন্দুটা বের করতে চাই, তাহলে দেখো তো আমরা এরকমটা লিখতে পারবো না যে AQ:QB, এই যে এইটা তাহলে কত অংশ আছে? এটা কত? এই পাশে 2 অংশ আর এই পাশে হচ্ছে 1 অংশ, এই পাশে 1 অংশ। তাহলে আমরা এরকমটা লিখতে পারতাম যে AQ:QB = 2:1 হলে Q বিন্দুর স্থানাঙ্ক। A বিন্দুর স্থানাঙ্ক জানা, P বিন্দুর স্থানাঙ্ক জানা, B বিন্দুর স্থানাঙ্ক, তাহলে Q বিন্দুটা বের করাই যাবে। অনুপাতটা হবে এটা m1:m2। আমরা এখানে এই কথাগুলো না লিখে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারতাম, আমরা যদি এখানে জাস্ট লিখতাম যে মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় A = এত এবং B = এত। হ্যাঁ, তারপর আমরা লিখতাম যে চিত্র হতে লিখতাম যে AP:PB = 1:2 হলে P বিন্দুর স্থানাঙ্ক, এভাবে লিখতে পারতাম। তারপরে আবার AQ:QB = 2:1 হলে Q বিন্দুর স্থানাঙ্ক, এভাবে কিন্তু আমরা করতে পারতাম। ঠিক আছে, এই কথাগুলো যদি মনে না থাকে তাহলে তোমরা ওইভাবেও করতে পারবা। কি লিখবা? যেহেতু অ্যাসাইন করা নাই এজন্য লিখবা যে প্রদত্ত বিন্দুদ্বয় A এত B এত। ঠিক আছে, তারপরে লিখবা যে চিত্র হতে AP:PB = 1:2 হলে P বিন্দুর স্থানাঙ্ক। তারপর নিচে লিখবা আবার AQ:QB = 2:1 হলে Q বিন্দুর স্থানাঙ্ক। আমাদের কিন্তু এই বিন্দুর স্থানাঙ্কগুলাই চাইছে। ঠিক আছে।
আচ্ছা দেখো নেক্সট অঙ্ক যেটা লিখছি এই অঙ্কটা হচ্ছে কি এইবার এই অঙ্কটা হচ্ছে কেতাবুদ্দিন স্যার 1 এর এই অঙ্ক বলছে কি এ বি সরলরেখাটি এত এত বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত করা হয় এ ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এর আগের অঙ্কটা ছিল এ এবং বি দেয়া আছে সমান 3 ভাগে ভাগ করে এমন দুটো স্থানাঙ্ক বের করতে বলছে। এইবার সমান 3 ভাগে ভাগ করে এমন দুটো স্থানাঙ্ক দেয়া আছে বের করতে হবে বাইরের স্থানাঙ্কগুলো বের করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি এখানে যেহেতু পি কিউ এখানে অ্যাসাইন করা আছে অ্যাসাইন করার কিছু নাই দেওয়া আছে আমরা খালি লিখতে পারি কি যে মনে করি এ বিন্দুটি এক্স ওয়াই এবং বি বিন্দুটি এম এন এরকমটা লিখতে পারি। আচ্ছা লিখলাম মনে করো ওই কথাটা লিখে আমরা এইবার দেখো তো কি করতে পারি। দেখো এইবার আমরা করতে পারি কি এ এবং কিউ এইটার মধ্যবিন্দু হচ্ছে পি এটার মধ্যবিন্দু হচ্ছে পি এটা যদিও এখানে ফিগারে আসে নাই মধ্যবিন্দু তো এটা মধ্যবিন্দু হবে পি আর পি এবং বি এর মধ্যবিন্দু হবে কিউ। তো মধ্যবিন্দুর আমরা একটা সূত্র পড়ছিলাম আমাদের মনে আছে সূত্রটা হচ্ছে এরকম যে x কি হবে x1 + x2/2 আর y কি হবে y হবে y1 + y2 ভাগ 2 এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর সূত্র। তাহলে আমরা লিখতে পারি এরকমটা যে পি বিন্দুটি এ ও কিউ এর মধ্যবিন্দু হলে তাহলে আমরা কি লিখতে পারি এই পি বিন্দুটা যদি এ এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো তাহলে আমরা লিখতে পারি কত x + 8/2 এটা = 3 লেখা যাবে যে x1 + x2 ভাগ 2 = কত লেখা যাবে তাহলে এখানে এইটার মান হবে তাহলে 3 হবে। আবার আমরা লিখতে পারি কত y + 5 ভাগ 2 = কত লিখতে পারি 3। তাহলে এখান থেকে x এর মান এখান থেকে y এর মান বের হলে আমাদের a বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে আবার বলতেছি যে a এবং q বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে p তাহলে মধ্যবিন্দু যদি p হয় তাহলে a বিন্দুর স্থানাঙ্কটা এইভাবে বের করা যাবে। আবার p এবং b বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে q p এবং b বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে q তাহলে আমরা লিখতে পারি আবার আমরা কি লিখতে পারি যে p ও b বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কত মধ্যবিন্দু হচ্ছে q। তাহলে আমরা লিখতে পারি কত আর অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি এরকমটা যে কত 3 + m/2 = হচ্ছে 8 আর লিখতে পারি কত 3 + n/2 = 5। এখান থেকে m এবং n এর মান বের হলেই আমাদের b বিন্দুর স্থানাঙ্কটা বের হবে। আচ্ছা তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ঘটনাটা এরকম যে সমান 3 ভাগে ভাগ করে a বিন্দু এবং b বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে সমান 3 ভাগে ভাগ করে এমন ভিতরের p বিন্দু এবং q বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে। এটা এর আগের অঙ্কটা ছিল। আরেকটা হতে পারে কি যে সমান 3 ভাগে ভাগ করে ওইগুলারই স্থানাঙ্ক দেয়া আছে আমাদের a বিন্দু এবং b বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতে পারে এই অঙ্কটা যেরকম আছে ঠিক আছে। এটা করার সময় আমরা কি করব মধ্যবিন্দু দিয়ে করব আর ওইটা করার সময় কি করছিলাম অনুপাত দিয়ে করছিলাম তখন লিখছিলাম আমরা যে এরকম AP/PB = 1:2 হলে p বিন্দুর স্থানাঙ্ক বের করছি আবার AQ/QB = 2:1 হলে q বিন্দুর স্থানাঙ্ক বের করছি। তাহলে অঙ্ক দুইটার একটু আমাদের ক্যাটাগরি বা সলিউশনের ওয়েটা আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা মিডলের পয়েন্টগুলো বের করতেছি তখন আমরা অনুপাত দিয়ে করতেছি আর যখন মিডলগুলো দেয়া আছে বাইরেরগুলো বের করতেছি তখন আমরা কি মধ্যবিন্দু দিয়ে বের করতেছি আচ্ছা এবার আমরা আলোচনা করব ভরকেন্দ্র নিয়ে। ভরকেন্দ্রের সূত্র আমরা জানি ভরকেন্দ্রের সূত্র আমরা পড়ছিলাম যে x = x1 + x2 + x3/3 আর y = হচ্ছে y1 + y2 + y3 ভাগ 3 এটা হচ্ছে ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র। তো ভরকেন্দ্র নির্ণয়ের সূত্রতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা স্থানাঙ্ক দেয়া থাকবে ভরকেন্দ্র বের করতে বলবে তখন এই সূত্রটা দিয়ে x আর y এর মান বের করা যাবে। কিন্তু আমি যে एग्जांपलটা লিখছি এই एग्जांपलগুলাই বেশি আসে যে কি দেওয়া থাকে ভরকেন্দ্র দেয়া থাকে আবার দুইটা স্থানাঙ্ক দেয়া থাকে তৃতীয় বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলে আমাদের। আমি যে एग्जांपलটা লিখছিলাম আলাদা তোমাদেরকে করাইছি এটা আলাদা একটা एग्जांपल লিখছি। তো দেখো বলা আছে কি ভরকেন্দ্র দেয়া আছে তার মানে x এর মান দেওয়া আছে y এর মান দেওয়া আছে ভরকেন্দ্র দেয়া আছে তারপর বলছে কি দুটি বিন্দু a ও b বিন্দু দেয়া আছে তার মানে x1 দেওয়া আছে y1 দেয়া আছে x2 দেয়া আছে y2 দেয়া আছে c বিন্দুর স্থানাঙ্ক মানে x3 এবং y3 বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি c বিন্দুর স্থানাঙ্ক আমরা ডাইরেক্ট xy ও লিখতে পারি অথবা x3 y3 ও লিখতে পারি কোনো সমস্যা নাই
x3 y3, যে সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি এইভাবে যে প্রশ্ন মতে x মানে ভর কেন্দ্র দেওয়া আছে কত 7 ইকুয়াল x1 কত দেওয়া আছে 3 প্লাস 7 প্লাস x3/3, আর একটা হচ্ছে কত, আর এটা হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কত 5 -1 প্লাস y3/3। এখান থেকে x3 y3 বের করলে হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি x3 প্লাস কত 10 ইকুয়াল হচ্ছে 21। তাহলে x3 এর মান হচ্ছে কত 11, আর এটা হচ্ছে কত y3 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 6। তাহলে y3 এর মান হচ্ছে 2। তাহলে অতএব x3 y3 মানে সি বিন্দুর স্থানাঙ্কটা হবে কত 11 আর 2, এটাই অ্যান্সার। আচ্ছা, ভর কেন্দ্রের মধ্যে আমরা একটা অঙ্ক লিখছিলাম, খুব সুন্দর একটা অঙ্ক করছিলাম। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। কি লিখছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, দিয়ে বলছে যদি ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি করব, তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, তাহলে আমরা ভর কেন্দ্র বের করব। ভর কেন্দ্রের সূত্র আমরা জানি, ভর কেন্দ্রের সূত্র হচ্ছে মানে ভুজগুলো যোগ করে 3 দিয়ে ভাগ আর কোটিগুলো যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে আমরা ভুজগুলো যদি যোগ করি তাহলে আমাদের এইরকম হবে, আর কোটিগুলো যদি যোগ করি তাহলে 2a1 প্লাস 2a2 প্লাস 2a3 ভাগ 3 ইকুয়াল এটা হবে ভর কেন্দ্রটা, এটা হবে। এখন বলছে কি ভর কেন্দ্রটা কি হবে x অক্ষের উপর অবস্থিত হবে, x অক্ষের উপর। তো আমরা জানি যে x অক্ষের উপর অবস্থিত হলে কি হয়, কোটিটা শূন্য হয়। x অক্ষের উপর অবস্থিত হলে কি হবে, কোটি শূন্য হবে, কোটি শূন্য। আমরা একটু আগে আজকে অঙ্ক করলাম যে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। ওখানে আমি লিখলাম যে x অক্ষের উপর অবস্থিত হলে কোটি শূন্য হয়, আর y অক্ষের উপর অবস্থিত হলে ভুজ শূন্য হয়। তাহলে কোটি শূন্য হবে, তার মানে এইটা শূন্য হবে, তাহলে 281 প্লাস 282 প্লাস 283/3 ইকুয়াল 0 হবে। তাহলে আমরা লিখতে পারবো 281 প্লাস 282 প্লাস 283 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা 2a যদি কমন নেই তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল 0 হবে। তাহলে অতএব t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল 0। আমাদের প্রমাণ মিলে গেছে। আরেকটু একদম শুরু থেকেই যদি রিমাইন্ড করি তাহলে আমরা বলছিলাম এরকম যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করছি, তারপরে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ বের করছি। তারপরে আমরা বলছি যে x অক্ষ একটা বিন্দু দেয়া আছে, x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, বা একটা বিন্দু দেয়া আছে x অক্ষ থেকে কত দূরে বা y অক্ষ থেকে কত দূরে। যদি বলে x অক্ষ থেকে কত দূরে তাহলে মড y, আর y অক্ষ থেকে কত দূরে তাহলে মড x ছিল। তারপরে দুইটা স্থানাঙ্ক দেয়া আছে, বলছিলাম যে x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। যদি x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে -y1/y2, আর y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে -x1/x2। আচ্ছা, আজকে আমি সেটার করলাম আর কি, রিটেন টাইপে অঙ্ক করলাম। আচ্ছা, তারপরে ছিল কি দুইটা স্থানাঙ্ক দেয়া আছে, তারপরে আমরা করছিলাম এরকম দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা শিখছি। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √x1 - x2² প্লাস y1 - y2²। তারপরে এখানে আমরা কি করলাম, কিছু আমরা স্থানাঙ্ক বা সঞ্চার পদের কিছু অঙ্ক করছি, যে হ্যাঁ এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব এত, ভুজ কত, কোটি কত, হ্যাঁ এরকম কিছু অঙ্ক করছি। তারপরে x অক্ষ এত এত বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান কত, এর মান কত, এরকম কিছু অঙ্ক করছি। আচ্ছা, তারপরে আমরা শিখলাম যে দুইটা বিন্দু দেয়া আছে আর একটা অনুপাতও দেয়া আছে, দুটা বিন্দু দেয়া আছে আর একটা অনুপাতও দেয়া আছে। তাহলে অন্তর্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো, অথবা বহির্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো। অন্তর্বিভক্ত বললে আমরা বলছি কি সূত্রটা হবে কি m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, আর y বের করা যাবে m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2। যদি অন্তর্বিভক্ত বলে তাহলে প্লাস, আর বহির্বিভক্ত বললে মাইনাস। তাহলে আমরা ওটা দিয়ে ওটা করলাম। তারপরে আমরা দেখাইলাম যে দুইটা স্থানাঙ্ক দেয়া আছে, আমরা বলছিলাম যে x অক্ষরেখা y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, ওইটা আমরা আজকে রিটেন টাইপে করলাম। রিটেন টাইপের মধ্যে আমরা কি দেখাইলাম যে k:1 একটা অনুপাত ধরে নিছি, যে এত এত বিন্দু দ্বারা যদি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কটা বের করছি। তারপর ওটা লিখছি যে এই বিন্দুটা যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটি শূন্য হবে, আর y অক্ষের উপর অবস্থিত হলে ভুজ শূন্য হবে। ওখান থেকে আমরা k এর মান বের করছি, ওখানে আমাদের অনুপাত বের হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা কি করছি,
তারপরে আমরা করছিলাম যে এ বিন্দু বি বিন্দু দুটো বিন্দু দেয়া আছে, দিয়ে বলছে যে এ বি কে যদি সি পর্যন্ত বর্ধিত করা হয় তাহলে এখানে একটা রিলেশন দেয়া ছিল যে 3ab = 2bc এরকম দেয়া ছিল, অথবা অন্য রিলেশন দেয়া থাকতে পারে যে ab = 3bc এরকম দেয়া থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা ওখানে করছিলাম কি, আমরা এরকমটা লিখছিলাম যে ab বাই bc, সি বিন্দুর স্থানাঙ্ক একটা ধরে নিছি যে xy ধরে নিছি, তাহলে ab বাই bc, তখন কি করছি ab মানে a বিন্দু এবং b বিন্দুর x স্থানাঙ্কের ডিফারেন্স, b এবং c বিন্দুর x স্থানাঙ্কের ডিফারেন্স ইকুয়াল a এবং b বিন্দুর y স্থানাঙ্কের ডিফারেন্স, b এবং c বিন্দুর y স্থানাঙ্কের ডিফারেন্স ইকুয়াল ওই অনুপাতটা লিখছিলাম, ওই অনুপাতটা লিখছি। তারপরে x স্থানাঙ্কটা সমান অনুপাতটা এবং y স্থানাঙ্কের ওটা ইকুয়াল অনুপাতটা লিখলে আমাদের x y এর মান বের হয়ে গেছে। এরকম দুটো অঙ্কই আছে তোমাদের টেক্সট বইয়ে, একটা এক্সাম্পলে একটা অনুশীলনের মধ্যে আমরা সেগুলা করার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে কি ছিল, তারপরে আমরা করলাম কি সমান 3 ভাগে ভাগ করে এমন সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্কতে এসে আমরা কি করলাম, আমরা দুই ধরনের অঙ্ক দেখাইলাম যে একটা এ বি দুইটা বিন্দু দেয়া আছে, আমাদের সমান 3 ভাগে ভাগ করে মানে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করো, এরকম একটা অঙ্ক করলাম। আর একটা কি দেওয়া আছে যে পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এরকম দুই ধরনের অঙ্ক করলাম। যখন এ বিন্দু এবং বি বিন্দু দেয়া আছে মাঝখানের বিন্দু বের করতে হবে, তখন আমরা কি করলাম, অনুপাত দিয়ে করলাম। অনুপাত দিয়ে কিভাবে আমরা লিখলাম যে এপি ইস টু পিবি ইকুয়াল কত 1:2, এই পাশে এক অংশ এই পাশে দুই অংশ হইলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। অন্তর্বিভক্ত করে কিভাবে, আমরা সূত্র পড়ছি সেই অনুপাতে এটা করলাম। আবার এখানে কি লিখছিলাম যে এ কিউ ইস টু কিউবি ইকুয়াল কত হবে 2:1 হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করছি। তাহলে যখন মাঝখানের বিন্দুগুলো বের করতেছি তখন অনুপাত দিয়ে বের করাইছি, এটা আমাদের প্রসিডিউর, এটা সহজ। আর যখন মাঝখানের গুলা দেয়া আছে বাইরের গুলা বের করতে হবে তখন আমরা মধ্যবিন্দু দিয়ে করছি, মধ্যবিন্দু দিয়ে যে এ এবং কিউ এর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, অথবা এখানে তো পি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়াই আছে, এ বিন্দু বের করতে হচ্ছে। যখনই মধ্যবিন্দু সূত্র জানি আমরা যে x1 + x2/2, x এর মান হবে x1 + x2/2, তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্রটা দিছি, ওইটা ইকুয়াল এখানে x এর মান এখানে দেওয়াই ছিল 3 দেওয়াই ছিল। তারপর আমরা কি করলাম, p এবং b বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে q, p এবং b বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে q, সেক্ষেত্রে আমরা শর্ত মতে ওইটা ইকুয়াল তখন লিখছি, এখানে তখন আমাদের mn এর মান বের হয়ে গেছে। আচ্ছা, তারপরে ছিল আমাদের ভরকেন্দ্র। ভরকেন্দ্র নিয়ে আমরা আলোচনা করছি যে ভরকেন্দ্র সূত্রটা সহজ, যে ভুজগুলা যোগ করে 3 দিয়ে ভাগ এবং কোটিগুলা যোগ করে 3 দিয়ে ভাগ করতে হয়। তারপর আমরা দুটো এক্সাম্পল দেখালাম। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ভরকেন্দ্র দেয়া থাকে, দুটো স্থানাঙ্ক দেয়া থাকে, তৃতীয় স্থানাঙ্কটা বের করতে বলে, তাহলে ভরকেন্দ্র দেওয়াই আছে, তাহলে x এর মান দেওয়াই আছে, তাহলে x1 x2 দেয়া আছে, x3 বের করতে হবে। তারপর y যদি বলি তাহলে y এর মান দেওয়াই আছে, y1 y2 দেয়া আছে, y3 বের করতে হবে, মানে তৃতীয় স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা, আর যদি রিটেন টাইপের অঙ্ক আসে, রিটেন টাইপের এই অঙ্কটাই খুবই ইম্পর্টেন্ট, যে কি দেওয়া আছে, একটি ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে যে ভরকেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এটা বের করো। তাহলে প্রথমে আমরা আগে ভরকেন্দ্র বের করলাম, 3টার স্থানাঙ্ক দিয়ে ভরকেন্দ্র বের করলাম, আর আমরা তারপরে জানি যে x অক্ষের উপর অবস্থিত হলে কি হয়, কোটি শূন্য হয়, কোটি শূন্য, তাহলে এটা শূন্য ধরছি, ওখান থেকে মান বের হয়ে গেছে। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করছি 3টা স্থানাঙ্ক নিয়ে আমরা ভরকেন্দ্র করলাম। এখন ভরকেন্দ্র পরে দেখো 3টা স্থানাঙ্ক দেয়া থাকলে আমাদের 3-এর সি অধ্যায়ে যে অঙ্কগুলো আছে কেতাব স্যার এবং অসীম কুমার সাহার বইয়ে দুইটাতেই দেওয়া আছে 3-এর সিতে এবার 3টা স্থানাঙ্ক দিয়ে বলবে কি যে 3টা স্থানাঙ্ক দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল। তো 3টা স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এটা দিয়ে আমরা করছিলাম। তাহলে এখানে এই সূত্রটা মনে রাখা যাবে কিভাবে, যে প্রথম স্থানাঙ্কটার x স্থানাঙ্কটা যদি নেই তাহলে ওইটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ হবে, প্লাস যদি আমরা দ্বিতীয়টার x স্থানাঙ্কটা নেই তাহলে দ্বিতীয়টা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ হবে, প্লাস যদি তৃতীয় স্থানাঙ্কটার x স্থানাঙ্কটা নেই তাহলে ওইটা বাদ, প্রথম দুইটা স্থানাঙ্কের y স্থানাঙ্ক দুইটা বিয়োগ হবে। আচ্ছা, তাহলে দেখো একটা एग्जांपल লিখছি এরকম, যে 3টা স্থানাঙ্ক দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে ডেল ইকুয়াল হাফ x1 বলতে এখানে কত আছে 1 আছে, তারপরে কত হচ্ছে y2 - y3, তাহলে y2 আছে আমাদের -5 আর y3 আছে -3, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস 3 হয়ে গেল। তারপরে আছে কত x2 নেব, এইটা নেব, তাহলে প্লাস
আমরা যদি 3 নেই তাহলে এইটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ, তাহলে -3 -1, তাহলে -3 -1 করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি প্লাস x3 নেব, x3 তার মানে এইটা -2 নেব, তৃতীয় স্থানাঙ্কটার x স্থানাঙ্কটা নিলে ওইটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ, তাহলে 1 বিয়োগে বিয়োগে এটা হয়ে যাবে যোগ, তাহলে 1 + 5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার হবে। আমরা বলছিলাম যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, সবসময় এই জন্য আমরা মড চিহ্ন ইউজ করব। তাহলে এখানে কত হচ্ছে হাফ, এটা যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে কত -2, এখানে হচ্ছে -12 নাকি 4 3 4 12, আর এখানে হচ্ছে 4 4 2 8, তাহলে এটা হলো, তাহলে আচ্ছা 6, তাহলে 6 2 12, এটাও তাহলে হয়ে গেল 12, তাহলে 12 12 24 26, তাহলে এটা আমরা লিখতে পারি হাফ গুণন 26, তাহলে এটা হয়ে গেল আমাদের 13। আচ্ছা, এখন এই অধ্যায়ে আমরা আরো অঙ্ক করছিলাম, এখানে আমাদের কি দেয়া ছিল, এখানে আমাদের এরকমটা ছিল যে মধ্যমাগুলির বিন্দু দেয়া থাকবে, মধ্যমার বিন্দু দেয়া থাকবে। হ্যাঁ, বলবে যে একটি এবিসি ত্রিভুজের মধ্যমাগুলো বা মধ্যবিন্দুগুলো যদি এত এত হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। মানে এবার শীর্ষবিন্দু দেয়া থাকবে না, এবার কি দেয়া থাকবে, মধ্যমা দেয়া থাকবে। যদি মধ্যমা দেয়া থাকে তাহলে আমরা বলছিলাম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যাবে, 4 গুণন যে মধ্যমাগুলো দেয়া থাকবে, মনে করো DEF যদি দেয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল, মনে করো এবার যদি অঙ্কটা এরকম বলা থাকতো যে একটি ত্রিভুজের মধ্যমাগুলির বিন্দু হচ্ছে এত এত এত, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো, তখন আমরা কি করব, এটার ক্ষেত্রফলটা বের করব, এটাকে আমরা কি করব 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমাদের মনে আছে যে মধ্যমাগুলির বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এইটা। আবার মধ্যমাগুলির যদি মধ্যবিন্দু দেয়া থাকে, মধ্যমাগুলির মধ্যবিন্দু, এরকম অঙ্কও আমরা করছি যে মধ্যমাগুলির যদি মধ্যবিন্দু দেয়া থাকে তখন 16 দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে, মনে করো এটা PQR লিখলাম, PQR। ওকে, যে অঙ্কটা বলা থাকবে কি রকম, যে এত এত বিন্দুগুলি যদি একটি ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তখন ওই মধ্যমাগুলির মধ্যবিন্দু দিয়ে ওইটার আমরা ক্ষেত্রফল বের করব, ওইটাকে 16 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা মূল ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। তাহলে আরেকবার বলি, আমরা কি করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, যদি তিনটা স্থানাঙ্ক ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এইটা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আর যদি আমাদের মধ্যমাগুলির শীর্ষবিন্দু দেয়া থাকে যে মধ্যমাগুলি এত, তাহলে মূল ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে এটাকে 4 দিয়ে গুণ করব। আর যদি মধ্যমাগুলির মধ্যবিন্দু দেয়া থাকে তাহলে আমরা কি করব, 16 দিয়ে গুণ করব। আচ্ছা, এখানে আমরা আরো একটা জিনিস শিখছিলাম, আমরা বলছিলাম যে এই তিনটা স্থানাঙ্ক যদি সমরেখ হয় অথবা একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, এটা আমরা করছিলাম। ওখানে আমাদের কি ছিল, কনস্ট্যান্টের মান চাইছিল, বলছে যে a এর মান কত হলে t এর মান কত হলে এত এত বিন্দুগুলো সমরেখ হবে অথবা একই সরলরেখায় অবস্থিত হবে। আসো এরকম एग्जांपल দেই। আচ্ছা, আমরা বলতেছিলাম যে তিনটা স্থানাঙ্ক সমরেখ হবে অথবা একই সরলরেখায় অবস্থিত হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 0 হবে। তাহলে আমরা টেক্সট বই থেকে অঙ্ক করছিলাম, এইরকম एग्जांपल দেয়া আছে যে এত 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 বিন্দু তিনটি সমরেখ হলে x এর মান কত, অথবা বলবে যে a এর মান কত হলে এত এত বিন্দুগুলো সমরেখ হবে, অথবা t এর মান কত হলে এত এত বিন্দুগুলো সমরেখ হবে। তখন আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 0 লিখব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বের করি তাহলে হাফ, প্রথমটার x স্থানাঙ্কটা নিলাম এটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ, তাহলে 4 -4 করলে +4 হয়ে যাবে, তাহলে +5, এটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ, তাহলে -4 -0, তারপরে তৃতীয়টার x স্থানাঙ্কটা নিলাম এটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ, এটা ইকুয়াল কি হবে, 0 হবে, এটা ইকুয়াল 0 হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, হাফ ওই পাশে 0 হয়ে গেল, তাহলে এটা আমরা যদি করি তাহলে কত হচ্ছে 8x - 20, এটা হচ্ছে কত +12 ইকুয়াল 0, তাহলে এটা আমাদের হলো 8x - 8 ইকুয়াল 0, তাহলে x এর মান হয়ে গেল 1।
এটাই হয়ে গেল অ্যান্সার আমাদের। আচ্ছা, আবার এক ধরনের অঙ্ক আসতে পারে এরকমটা, যে বলা থাকবে যে এত 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 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়াই থাকবে। ক্ষেত্রফলটা দেওয়াই থাকবে, যেমন আমরা করছিলাম 9 বর্গ একক, 5 বর্গ একক, 19.5 বর্গ একক, এরকম আমাদের অনেকগুলো অঙ্ক দেয়া ছিল, আমরা এক্সাম্পল করছি। কি বলা আছে যে এত এত বিন্দু তিনটির ক্ষেত্রফল এত হলে প্রমাণ করো, যে এরকম কিছু একটা ইকুয়েশন প্রমাণ করতে বলছে। আচ্ছা, তখন কি করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল এই 9 লিখতে হবে। 9 যদি একই সরলরেখায় অবস্থিত বলে যে x এর মান কত হলে একই সরলরেখা অবস্থিত হবে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 0 লিখতে হবে। আর যখন বলবে, যখন দেওয়াই থাকবে যে এত এত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এত, তখন ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ওইটা ইকুয়াল ওইটা লিখতে হবে। যেমন এখানে যদি আমরা লিখি তাহলে হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, x ঠিক থাকলো তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটো y স্থানাঙ্ক দুটো বিয়োগ, তাহলে 4 - 3 + 2 নিলাম, তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটো y স্থানাঙ্ক দুটো বিয়োগ, তার মানে 3 - y, তারপর -3 নিলাম, এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটোর y স্থানাঙ্ক দুটো বিয়োগ, তাহলে y - 4। এইটার সমান আমরা কি লিখবো? 9 লিখবো। এটার সমান 9 লিখবো। তাহলে এটা বের করলেই হবে। তাহলে এই পাশের হাফ মনে করে পাশে 18 হয়ে গেল। তাহলে এটা আমরা লিখতে পারি কত? এটা লিখতে পারি হচ্ছে কত, x, এখানে হচ্ছে কত, +6 - 2y - 3y +12 ইকুয়াল কত হলো? 18 হইলো। এখন আমরা বলছিলাম যে এই মডটা যদি উঠাই দিতে চাই তাহলে এই পাশে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস। তাহলে আমরা লিখতে পারি এখানে কত, x - 5y প্লাস কত, +18 ইকুয়াল +−18। এখন যদি আমরা একবার +18 ধরি তাহলে একটা অ্যান্সার বের হবে, আরেকবার যদি -18 ধরি তাহলে আরেকটা অ্যান্সার বের হবে। দেখো, যদি আমরা +18 ধরি তাহলে x - 5y + 18 ইকুয়াল 18, এটা একটা হবে। আর x - 5y + 18 ইকুয়াল -18 যদি ধরি তাহলে আরেকটা অ্যান্সার হবে। তাহলে এটা এই পাশে নিয়ে আসলে 18 18 প্লাস মাইনাস কাটাকাটি করা যাবে, তাহলে x - 5y = 0। এই পাশের 18 এই পাশে যদি নিয়ে আসি তাহলে x - 5y + 36 = 0। এই আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের এখানে দুই ধরনের অঙ্ক আসতে পারে, অথবা প্রথম থেকে যদি বলি তাহলে তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, বলবে যে a b c তিনটা স্থানাঙ্ক যদি ত্রিভুজের শীর্ষবিন্দু হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো। তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে অঙ্ক করব। অথবা আমাদেরকে বলতে পারে যে তিনটা স্থানাঙ্ক দিয়ে বলবে যে এগুলা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তখন আমরা বলছি যে ওই মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব, কইরা ওটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে আমাদের মূল ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। অথবা কি হতে পারে, মধ্যমাগুলির মধ্যবিন্দু দেয়া থাকতে পারে। মধ্যমাগুলির মধ্যবিন্দু যদি দেয়া থাকে তাহলে ওইগুলা দিয়ে যে ত্রিভুজটা হবে ওই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে ওটাকে 16 দিয়ে গুণ করব, তাহলে আমাদের মূল ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। আচ্ছা, তারপরে আমরা বললাম যে যদি তিনটা স্থানাঙ্ক সমরেখ হয় অথবা একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, এই ক্ষেত্রে অঙ্কগুলো কেমন হবে? এখানে যে কোনো একটা আননোন দেয়া থাকবে, আননোন বলবে যে এর মান কত হলে, এম এর মান কত হলে, টি এর মান কত হলে এত এত বিন্দু তিনটি সমরেখ হবে অথবা একই সরলরেখায় অবস্থিত হবে। তখন কি করব? তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 0 লিখব। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 0 লিখে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আচ্ছা, আবার এখানে তিনটা স্থানাঙ্ক দিয়ে আবার এমনও অঙ্ক আসতে পারে, আমাদেরকে বলতে পারে যে এত 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 ত্রিভুজটির ক্ষেত্রফল 9 বর্গ একক, 5 বর্গ একক, 16 বর্গ একক, এরকম যে কোনো একটা ক্ষেত্রফল দেয়া থাকবে, দিয়ে বলবে যে প্রমাণ করো যে এরকম ইকুয়েশন দেয়া থাকবে। তখন আমরা কি করব? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল ওই কত ক্ষেত্রফলটা দেওয়া আছে ওইটা লিখবো, ওটা লিখে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, 3-এর সি অধ্যায়ের সর্বশেষ আরেক ক্যাটাগরির অঙ্ক ছিল এরকমটা, বলা ছিল এরকমটা যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এরকম একটা সূত্র ছিল, বা এরকম 2-3টা অঙ্ক আছে যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন সি এ বলতে এখানে হচ্ছে সি বিন্দু এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর এখানে ডি একটা দূরত্ব দেয়া থাকবে। তাহলে দেখো বলা আছে এরকমটা, একটা অঙ্ক আমি লিখছি এরকম যে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় এ এত, বি এত, সি এত, বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ত্রিভুজটার ক্ষেত্রফল ওইটা আর আমি বের না করি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র হাফ, আমরা যে সূত্রটা দিব এটা আমরা বলছি যে প্রথমটা নিব, এটা বাদ, এইটা বিয়োগ এইটা, দ্বিতীয়টা নিব, এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি তাহলে এটা ত্রিভুজটার ক্ষেত্রফল বের হবে 44। ওকে, ত্রিভুজটার ক্ষেত্রফল বের হবে 44, আর বের করলাম না কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 44। এখন আমরা লিখব এরকমটা যে এই কথাটা লিখব যে মনে করি আমরা লিখবো এরকমটা যে মনে করি বি হতে সি এ এর উপর
CA এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য D হলে ওই সূত্রটা লিখবো যে ABC ইকুয়াল কত হাফ গুণন CA গুণন D। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করছি 44 বের হয়েছে ইকুয়াল হাফ গুণন CA বলতে হচ্ছে C বিন্দু এবং A বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। C বিন্দু এবং A বিন্দু, তাহলে C বিন্দু এবং A বিন্দু মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা শিখছি যে √(x1 - x2) প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে x1 - x2 করলে কত হবে 5 + 3 এর উপর স্কয়ার প্লাস y1 - y2 তাহলে -8 + 2 এর উপর স্কয়ার গুণন D। তাহলে এটা যদি করি আমরা তাহলে 8 8 64 6 6 36 তাহলে 100 √100 মানে হচ্ছে 10 √100 মানে হচ্ছে 10 তাহলে আমরা হ্যাঁ √100 মানে হচ্ছে 10 তাহলে এটা পাস করে দেয়া যেতে পারে নাকি। তাহলে আমরা লিখতে পারি এরকমটা যে D ইকুয়াল কত 44/5 এরকমটা লিখতে পারি নাকি 44/5। এটা আমরা এরকম অ্যানসার দেয়া নাই, এইভাবে দেওয়া আছে কত 5 8 40 এখানে 4 আছে তাহলে 4/5 মানে এটা অ্যানসার হচ্ছে 8 সমস্ত 4 এর 5 এই হচ্ছে অ্যানসার। তাহলে B হতে C এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এরকম যদি অঙ্কের মধ্যে বলা থাকে তাহলে সূত্র হবে এইটা, তিনটা বিন্দুর ক্ষেত্রফল বের করতে হবে ইকুয়াল হাফ গুণন CA, অথবা এখানে BC দেওয়া থাকে BC তাহলে B এবং C বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব ওকে গুণন D দিয়ে এখান থেকে D এর মান বের করা যাবে। এরকম অঙ্ক আছে তোমরা দেখলে ইনশাআল্লাহ পারবা আশা করতেছি। দেখো এবার আমরা শুরু করব আমাদের 3 এর ই অধ্যায়। আমরা ডি অধ্যায়ের অঙ্ক করি নাই, সেখানে তেমন কোনো কিছু অঙ্ক নাই, ওগুলা না করলেও চলবে। আমরা 3 এর ই অধ্যায় আসছি। 3 এর ই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো সূত্রের অঙ্ক আছে এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, জানার মতো অঙ্ক এবং বোঝার মতো অঙ্ক। তো দেখো এই অধ্যায়ে প্রথমেই আমরা শুরু করছিলাম ঢাল নির্ণয় নিয়ে শুরু করছিলাম। তো দেখো ঢাল নির্ণয় দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে ঢাল নির্ণয় তোমাদের বইয়ের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আছে এরকম দুইটা বিন্দু দেয়া আছে, দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করতে বলবে, যদি দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে এটা যে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এরকম দুইটা এক্সাম্পল একটা লিখছি যে দুইটা বিন্দু দেয়া আছে, বলা থাকবে কি যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ঢাল কত, এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ঢাল। তাহলে আমরা সূত্র যদি ওইটা দেই, আচ্ছা ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়, ওকে তাহলে m দিলাম কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তার মানে হচ্ছে কত -5 + 4 মানে এইটা বিয়োগ, তারপর হচ্ছে কত 4 - 3 তাহলে উপরে হলো -1 আর নিচে হলো 1, তাহলে এটা হয়ে গেল কত -1। আচ্ছা ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা ঢালের কিন্তু আরো একটা নাম আছে, ঢালকে আমরা নতি বলতে পারি, নতি ঢাল, হ্যাঁ ঢাল অথবা নতি জিনিসটা কিন্তু একই জিনিস, হ্যাঁ ঢাল অথবা নতি অথবা ট্যানজেন্ট কথাটাও থাকতে পারে, ইংলিশে ট্যানজেন্ট থাকতে পারে কথাটা, ওকে। তাহলে যদি ঢাল বের করতে বলে তাহলে দুইটা বিন্দু দিয়ে যদি ঢাল বের করতে চাই তাহলে কি করতে হবে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করতে হবে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আচ্ছা ঢাল আরো একভাবে আসতে পারে, একটা সরলরেখার সমীকরণ দিয়ে ঢাল চাইতে পারে, আমরা যখন এমসিকিউ স্টাইলে আলোচনা করছিলাম তখন আমি এটা দেখাইছিলাম তোমাদের যে যদি একটা সরলরেখা দিয়ে ঢাল বের করতে বলে তাহলে ঢাল দুই ভাবে বের করা যাবে। আমরা বের করছিলাম, আমাদের মনে আছে ঢাল m হচ্ছে কত -x এর সহগ বাই y এর সহগ ছিল, তাই না? হ্যাঁ x এর সহগ বাই y এর সহগ, এটা একটা সূত্র ছিল যে -x এর সহগ বাই y এর সহগ, এটা আমাদের একটা সূত্র ছিল। তখন হবে কি ইকুয়েশনটা ইকুয়েশনটা যদি এক পাশে থাকে তখন এইটা সূত্র দিয়ে করছিলাম। আচ্ছা আরো একভাবে করছিলাম, কিভাবে যে ইকুয়েশনটাকে যদি y = mx + c এই আকারে যদি প্রকাশ করা যায় তাহলে এখানে mটাই হবে সরলরেখার ঢাল, তাহলে দেখো আগে প্রথমে এইভাবেই করি, এইটাকে যদি আমি এই স্টাইলে লিখতে চাই তাহলে কি হবে, yটা এই পাশে থাকুক মাইনাস এগুলোকে ওই পাশে নিয়ে গেলাম, তারপর y কে সহগ মুক্ত করে x এর যেটা সহগ পাওয়া যাবে সেটাই ঢাল হবে,
y কে সহগ মুক্ত করে x এর যেটা সহগ পাওয়া যাবে সেটাই ঢাল হবে। এটা আমি রিটেনে আলোচনা করি নাই, যখন এমসিকিউ আলোচনা করছিলাম তখন এটা আলোচনা করছিলাম আমি। তাহলে দেখো, একটু দেখো তাহলে বুঝতে পারবা কি বলা আছে, যে যদি ইউনিভার্সিটি বলো বা আমাদের এইচএসসি একাডেমিকে বলো, যদি আমাদের ঢাল নিয়ে কোনো প্রশ্ন হয়, তাহলে কি বলবে, হয় দুইটা বিন্দু দেয়া থাকবে, না হলে একটা সরলরেখার সমীকরণ দেয়া থাকবে। যদি দুইটা বিন্দু দেয়া থাকবে, দুইটা বিন্দু দিয়ে যদি ঢাল বের করতে বলে, তাহলে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর যদি একটা সরলরেখা দেয়া থাকে, তাহলে দুই ভাবে করা যাবে। কিভাবে? একটা হচ্ছে যে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এই সূত্রটা কখন হবে? মাইনাস এক্স এর সহগ কত আছে? 3, আর ওয়াই এর সহগ কত আছে? 4। এই যে -3/4 হয়ে গেল। এইটা আমরা কখন দিব? যখন ইকুয়েশনটা একপাশেই থাকবে। যখন একপাশেই থাকবে তখন এইটার সূত্র ইজি হবে। আর যদি উল্টাউল্টি করে দেওয়া থাকে, মনে করে এরকম আছে 5x ইকুয়াল 3y, হ্যাঁ 3y প্লাস, মনে করো যে দিছে একটা কোনো কিছু 15-20 কিছু একটা দিছে, এরকম যখন উল্টাউল্টি থাকবে তখন আমরা এইভাবে সাজাই নিব যে y ইকুয়াল mx প্লাস c। এইভাবে যদি সাজাইতে পারি তাহলে, যে অথবা যদি একটু সহজ ভাষায় বলি তাহলে এরকম যে y কে এক পাশে রাখে বাকিগুলাকে আমরা আরেক পাশে নিয়ে গেলাম, y কে সহগ মুক্ত করে x এর যেটা সহগ পাবো ওটাই হবে ঢাল। ঠিক আছে, আবার বলতেছি যে y কে এক পাশে রাখবো, বাকিগুলাকে আরেক পাশে নিয়ে যাব, y কে সহগ মুক্ত করে x এর যেটা সহগ পাবো সেটাই হবে ঢাল। আর যেটা কনস্ট্যান্ট পাবো সেটা হবে y অক্ষের ছেদিত অংশ বা খণ্ডিত অংশ। আমরা কিন্তু ছেদিত অংশ বা খণ্ডিত অংশ নিয়েও আমরা এমসিকিউ আলোচনা করছিলাম, এটা নিয়ে কিন্তু আমরা রিটেনে আলোচনা করি নাই। আমাদের কিন্তু এমসিকিউ যখন আমরা করব তখন আমাদের ছেদিত অংশ বা খণ্ডিত অংশ কিন্তু লাগবে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা শিখতে চাই, দুইটা বিন্দু দিয়ে আমরা করলাম কি ঢাল বের করলাম, এবং ঢাল বের করার সমীকরণ দেয়া থাকতে পারে, সমীকরণ দিয়েও কিভাবে ঢাল বের করে আমরা দেখলাম। এবার দুইটা বিন্দু দেয়া আছে, দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার সমীকরণ বের করতে বলতে পারে। দুইটা বিন্দু দেয়া আছে, দিয়ে বলবে যে এত এত বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তখন সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এইটা, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। তাহলে एग्जांपल লিখছি, সে মনে করো বলছে যে 1 2 3 4 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তখন আমরা এখানে সূত্রতে মান বসাই দিব। সূত্রতে যদি আমরা মান বসাই দেই তাহলে দেখো তো x - x1 বলতে কত হচ্ছে 1, তারপর হচ্ছে 1 - x2 হচ্ছে কত 3 ইকুয়াল y - y1 বলতে আছে কত আমাদের 2, y1 হচ্ছে 2 - y2 আছে 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x - 1 / -2 ইকুয়াল y - 2 / -2, তাহলে এটা কাটিয়ে দেওয়া যাচ্ছে, তাহলে বা x - 1 ইকুয়াল y - 2, অতএব x - y, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে +1 ইকুয়াল 0। এটাই হয়ে গেল আমাদের সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে দুইটা বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ বের করার সূত্র এইটা। হয়তো স্পেসিফিক এরকম আমাদের রিটেন টাইপ অঙ্ক আসবে না, এগুলো আমাদের এমসিকিউ এ আসবে। দুইটা বিন্দু দিয়ে বলবে যে এদের সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে এরকমটা আমাদের এমসিকিউ স্টাইলে আসবে। এগুলো রিটেনে কিভাবে আসবে? রিটেনে আমরা অনেকগুলো অঙ্ক করছি, আসো সেই অঙ্কগুলো আরেকবার দেখাই তোমাদেরকে। আচ্ছা, দুই বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণের সূত্রটা রিটেনে কিভাবে আসবে? আমরা রিটেনে একটা অঙ্ক লিখছি, এই অঙ্কটা আছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ে 4D, বলা আছে কি এত 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 বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে বলছে ত্রিভুজটির মধ্যমাগুলির সমীকরণ নির্ণয় করো। ত্রিভুজটির মধ্যমাগুলির সমীকরণ মানে ABC একটা ত্রিভুজ দেয়া আছে, বলছে যে এই যে BC এর একটা মধ্যবিন্দু হবে, হ্যাঁ AC এর একটা মধ্যবিন্দু হবে, AB এর একটা মধ্যবিন্দু হবে। এই যে মধ্যবিন্দুগুলো হবে, এই মধ্যবিন্দুগুলোর সাথে যে সমীকরণ তৈরি হবে, মানে মধ্যবিন্দুগুলো যে রেখা হবে, এই রেখার সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তার আগে মধ্যবিন্দু নিয়ে কথা বলি। মধ্যবিন্দু অলরেডি একবার কথা বলছি, যে মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে x1 + x2/2, আর y হচ্ছে কি y1 + y2/2। তাহলে দেখো এইখানে যদি আমরা এখন আমাদের প্রথমে আগে কি করতে হবে? আমাদের প্রথমে D E F এই বিন্দুগুলো আগে বের করে নিতে হবে। এই বিন্দুগুলো যদি আমরা বের করি তাহলে দেখো তো B এবং C এর মধ্যবিন্দু হচ্ছে D। B এবং C এর মধ্যবিন্দু যদি D হয় তাহলে D বিন্দুর স্থানাঙ্ক বের করব। D বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারবো? B এবং C, তাহলে দেখো B আর C এই দুইটা, তাহলে হচ্ছে কত -4 + 6/2, আর হচ্ছে কত -6 - 8/2।
ডি যা বের হবে তাই। তাহলে এইভাবে আমরা কি বের করতে পারবো, ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। ই বিন্দুটা কি হবে, এ এবং সি বিন্দুর মধ্যবিন্দু হবে, এ এবং সি, তার মানে এইটা এবং এইটা। তাহলে কত হবে, 2 + 6/2 আর 4 - 8 ভাগ 2। এইভাবে ই বের করতে পারবো। তারপরে এফ বের করতে পারবো। এফ হচ্ছে কি, এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু। এ হচ্ছে এফ হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু, এ এবং বি। তাহলে হচ্ছে কত, 2 - 4/2 আর হচ্ছে 4 - 6/2, যা আসবে তাই। এটা আমাদের মধ্যবিন্দুগুলো বের হলো। এরপর আমরা কি করব, সমীকরণ বের করব, সমীকরণ। তাহলে অতএব আমরা লিখবো কিরকম, যে অতএব এডি এর সমীকরণ, এডি এর সমীকরণ, এডি এর সমীকরণ। তাহলে এ বিন্দু এবং ডি বিন্দু, এ বিন্দু এবং ডি বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে মধ্যবর্তী সমীকরণের সূত্র দিব। সূত্রটা হচ্ছে কত, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। সেম ভাবে এডি বের করা যাবে, সেম ভাবে বিই এর সমীকরণ বের করা যাবে এবং সিএফ এর সমীকরণ বের করা যাবে। রিটেন টাইপের দুই বিন্দুর মধ্যবর্তী সংযোগ সরলরেখার সমীকরণটা এইভাবেই কাজে লাগে, এইভাবেই কাজে লাগে। আচ্ছা দেখো, আমরা যে অঙ্কটা করলাম সেটা কি ছিল, তিনটা স্থানাঙ্ক দেয়া ছিল এবং মধ্যমাগুলির সমীকরণ বের করতে বলছিল, মধ্যমাগুলির সমীকরণ। এইবার কি হয়েছে, এইবার দেখো একটা সমীকরণ দেয়া আছে, যে এই সমীকরণগুলো কি হবে, বর্গক্ষেত্র বলছে, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ এরকমটা বলতে পারে। বলে কি বলছে, যে ওদের কর্ণের সমীকরণ বের করতে হবে, কর্ণের সমীকরণ। তাহলে দেখো এইগুলা থেকে আমরা কিভাবে বিন্দুগুলা পাবো। যেমন এখান থেকে আমরা কি লিখতে পারবো, x = 4 লিখতে পারবো, তাহলে এটা একটা ইকুয়েশন। এখান থেকে লিখতে পারবো y = 5, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখান থেকে লিখতে পারবো x = -3, তাহলে এটা 3 নাম্বার ইকুয়েশন। আর y = -2, এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। এখন আমরা যদি ফিগারটা আঁকতে চাই, তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে x স্থানাঙ্ক, এটা y স্থানাঙ্ক, এটা y ড্যাশ, এটা x ড্যাশ। ওকে, তাহলে x = 4 কি হবে, আমরা বলছি যে x = 4, এটা হচ্ছে কি, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা দেখাবো x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। উপস্থিত এখানে আলোচনা করি, x = 4 মানে x = 4 মনে করো এই পাশে হবে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। তারপর হচ্ছে y = 5, এটা হচ্ছে কি, x অক্ষের সমান্তরাল, আবার এটা আছে পজিটিভ, তাহলে y = 5 এই পাশে হবে, মনে করো এটা 2 নাম্বার ইকুয়েশন। তারপর বলছে কি x = -3, তাহলে x = -3 এই পাশে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। আর y = -2 হবে এই পাশে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা লিখতে পারি এটা a, এটা b, এটা c, এটা d। আমরা যে কোনো ভাবে অ্যাসাইন করতে পারি, সমস্যা নাই। আমাদের এখন বের করতে বলছে কর্ণের সমীকরণ, মানে এসির সমীকরণ বের করতে হবে এবং বিডির সমীকরণ বের করতে হবে। তাহলে আগে আমাদের এই বিন্দুগুলা জানতে হবে, যে এই বিন্দুগুলা আসলে কত কত আছে। তাহলে এগুলো আমরা বের করছিলাম যে এ বিন্দুটা কোন কোন রেখার সাথে সংযুক্ত হয়েছে। এ বিন্দুটা 1 নাম্বার এবং 4 নাম্বার রেখা দিয়ে হয়েছে, 1 নাম্বার এবং 4 নাম্বার। তাহলে আমরা যদি লিখি যে 1 ও 4 হতে, তাহলে কি 1 এবং 4, তাহলে আমরা কত পাচ্ছি, এ বিন্দুটা পাচ্ছি কত, 4 - 2 পাচ্ছি, 4 - 2। তারপরে যদি আমরা বি বিন্দুটা বের করতে চাই, তাহলে বি বিন্দুটা হচ্ছে কত, 1 নাম্বার আর 2 নাম্বারের সংস্পর্শে হয়েছে, তাহলে 1 ও 2 যদি আমরা চিন্তা করি, তাহলে বি হচ্ছে 1 এবং 2, তার মানে কত, 4 5। তারপরে যদি আমরা সি বিন্দুটা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে কত, 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশনের মিলে হয়েছে, তাহলে 2 ও 3 মিলে হয়েছে আমাদের সি নাম্বার। তাহলে 2 এবং 3, তাহলে 2 2 3, তাহলে হচ্ছে x এর মান হচ্ছে -3 আর y এর মান হচ্ছে 5, তাহলে এটা হলো সি বিন্দু। তারপরে আমরা হচ্ছে ডি বিন্দুটা বের করব। ডি বিন্দু হচ্ছে কার সমন্বয়ে, 3 এবং 4 এর সমন্বয়, 3 ও 4 এর সমন্বয় হচ্ছে আমাদের কত, ডি বিন্দুটা 3 এবং 4, তাহলে x স্থানাঙ্ক হচ্ছে -3, y স্থানাঙ্ক হচ্ছে -2। তাহলে এই যে আমাদের স্থানাঙ্কগুলো বের হয়ে গেল। এখন আমাদেরকে বের করতে হবে কি, এসি এর সমীকরণ, আরেকটা বের করতে হবে বিডি এর সমীকরণ। তাহলে এসি এর সমীকরণ হচ্ছে এ বিন্দু এবং সি বিন্দু, এই দুইটার মধ্যবিন্দু সূত্র দিব।
x minus x1 by x1 minus x2 equal y minus y1 by y1 minus y2 আর bd এর সমীকরণ তার মানে হচ্ছে b বিন্দু এবং g বিন্দু, b বিন্দু এবং g বিন্দু এই দুইটা মিলে আমরা এখানে সমীকরণের সূত্র দিব x minus x1 by x1 minus x2 plus equal y minus y1 by y1 minus y2। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দুই বিন্দু দিয়ে সংযোগ সরলরেখার সমীকরণ অঙ্কের ভিতরে কিভাবে কাজে লাগবে আমরা দেখাইলাম, এবং এরকম আরো অনেকগুলো অঙ্ক ছিল, বর্গক্ষেত্র ছিল, আয়তক্ষেত্র ছিল, ওখানে সেম বেশ কয়েকটা অঙ্ক আছে, এইভাবেই কিন্তু সেগুলো অঙ্ক করা যাবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব, আমরা যেখানে বললাম যে x অক্ষের সমান্তরাল এবং y অক্ষের সমান্তরাল, তো এইগুলো বিষয়ে আমরা আলোচনা করছি, আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। আচ্ছা, আমরা সমান্তরাল এবং লম্বরেখার সমীকরণ নিয়ে আলোচনা করতেছিলাম। দেখো এটা লিখছি যে সমান্তরাল x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সূত্র হচ্ছে y = b, আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সূত্র হচ্ছে x = a, x = a। আমরা এটা পড়ছিলাম এবং এইটার সাথে আমরা আরো দুটো কথা মনে রাখতে বলছিলাম যে x অক্ষের সমান্তরাল হলে এমন একটা সমীকরণ হবে যে সমীকরণে x থাকবে না, যে সমীকরণে x থাকবে না, আবার y অক্ষের সমান্তরাল হলে এমন একটা সমীকরণ হবে যে সমীকরণে y থাকবে না। আচ্ছা, এখানে ওটার সাথে সাথে আমি তোমাদেরকে আরো একটা জিনিস দেখাইছিলাম এরকম, যে এটা x অক্ষ, এটা y অক্ষ, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল মানে কি, x অক্ষের সমান্তরাল এইরকম হবে, এইরকম হবে x অক্ষের সমান্তরাল, যে কি হবে, উপরে হবে অথবা নিচে হবে, এরকম x অক্ষের সমান্তরাল গুলো হচ্ছে এরকম। যেটা x অক্ষের সমান্তরাল সেইটাই কি হবে, আবার y অক্ষের লম্বরেখার সমীকরণ হবে, y অক্ষের লম্বরেখার সমীকরণ হবে। ঠিক আছে, কোনো অঙ্কে আমাদের বলতেই পারে যে নিচের কোনটি y অক্ষের লম্বরেখার সমীকরণ, মানে এমসিকিউ স্টাইলে আসতে পারে যে y অক্ষের লম্বরেখার সমীকরণ কোনটি, তাহলে y অক্ষের লম্ব মানেই হচ্ছে x অক্ষের সমান্তরাল, আর x অক্ষের সমান্তরাল হলে এমন একটা সমীকরণ হবে যে সমীকরণে x থাকবে না। আচ্ছা, আবার যখন আমরা y অক্ষের সমান্তরাল লিখতে চাচ্ছি, দেখো y অক্ষের সমান্তরাল গুলি কি হবে, বামে হবে অথবা ডানে হবে। যখন x অক্ষের সমান্তরাল হচ্ছে তখন উপর নিচ হচ্ছে, আর যখন y অক্ষের সমান্তরাল তখন বামে অথবা ডানে, বামে অথবা ডানে। এইটা কি হচ্ছে, যখন এই y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল তখন x অক্ষের উপর লম্ব হচ্ছে, x অক্ষের উপর লম্ব। তাহলে আমাদের এমসিকিউ এমন আসতেই পারে যে নিচের কোনটি x অক্ষের লম্ব রেখার সমীকরণ, তাহলে x অক্ষের লম্ব, x অক্ষের লম্ব মানেই হচ্ছে y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল হলে এমন একটা সমীকরণ হবে যে সমীকরণে y থাকবে না। আচ্ছা, এখানে রিটেন টাইপ যদি অঙ্ক আসে তাহলে আমাদের অঙ্ক আসবে এরকম, যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা লিখবো যে x অক্ষের সমান্তরাল y = b, তারপরে এখানে একটা ইকুয়েশন দিছিলাম, দিয়ে আমরা বলছিলাম যে এইটা যদি এত বিন্দুগামী হয় তখন আমরা b এর মান বের করছি, b এর মান বের করে আবার ওইখানে আমরা বসাই দিছি, এরকম ছিল। ঠিক আছে, এখন কিছু কিছু অঙ্কে বিন্দু দেয়া থাকে না, বিন্দু দেয়া থাকে না, কিন্তু টেকনিক্যালি কথাগুলো বলা থাকে, টেকনিক্যালি কথাগুলো বলা থাকে, ওগুলাই আমি লিখছি। দুটো एग्जांपल দেখো কি বলা আছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল মানে আমরা বলতেছি y = b হবে, y = b। তাহলে এখন এইখানে আমাকে কি বসায় দিতে হবে, বিন্দু বসায় দিতে হবে। আচ্ছা, ডাইরেক্ট যদি বিন্দুটা দেয়া থাকে তাহলে তো ভালোই, বিন্দুটা এখানে বসায় দিয়ে b এর মান বের করা যাবে, তারপরে আমরা আবার b এর মান এখানে বসায় দিব, সমীকরণ হয়ে যাবে। কিন্তু বিন্দু না দিয়ে দেখো টেকনিক্যালি এরকম কথা বলা থাকতে পারে, যেমন এখানে বলছে যে তার নিচে 4 একক দূরত্বে অবস্থিত, মানে একটা বিন্দু আছে যেটা কি হবে, নিচে 4 একক দূরত্বে অবস্থিত হবে। তাহলে বিন্দুটা কত হবে বলতে পারবা, বিন্দুটা কত হবে, বলছে কি x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল y = b, এবং বলছে তার নিচে 4 একক দূরত্বে অবস্থিত, 4 একক দূরত্বে। তাহলে x অক্ষের সমান্তরাল, এটা x অক্ষ, x অক্ষের সমান্তরাল বলছে নিচে 4 একক দূরত্বে অবস্থিত। তাহলে এই বিন্দুটা কত হবে, 0 0 -4, 0 -4। তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দুটা হবে 0 -4। তাহলে 0 -4 এখানে যদি আমরা বসাই দেই তাহলে আমরা কত পাবো, b এর মান পাবো -4, তারপর এখানে আমরা বসাই দেব, তাহলে y + 4 = 0। এটাই হবে অ্যানসার, এটাই হবে ইকুয়েশনটার অ্যানসার। আচ্ছা, সেম ভাবে দেখো এটা বলছে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে, y অক্ষের সমান্তরাল হলে x = a হবে, x = a। তাহলে এটা কি ইকুয়েশন থাকলো। এখন দেখো কি বলছে, তার ডান পাশে 2 একক দূরত্বে অবস্থিত, ডান পাশে 2 একক দূরত্বে। তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ, বলছে y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের এই পাশে হবে না, এই পাশে হবে। কি বলছে, ডান পাশে বলছে, তাহলে এই পাশে বাম, এই পাশে ডান, তাহলে ডান পাশে বলছে 2 একক দূরত্বে অবস্থিত, ডান পাশে 2 একক দূরত্বে অবস্থিত। তাহলে এই বিন্দুটা কত হবে,
এই বিন্দুটা কত হবে, এটা হবে 2 0 2 0, তাহলে বিন্দুটা হবে 2 0। আচ্ছা, তাহলে এখন এটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে এর মান পাবো কত, 2 পাবো। এই যে x এর মান এখানে 2 বসাই দিলে এর মান 2 পাবো। তারপর এখানে যদি আমরা বসাই দেই তাহলে x - 2 = 0 হবে। এইভাবে ইকুয়েশন গুলো বের করা যাবে। তাহলে আমরা বলতেছি যখন x অক্ষের সমান্তরাল হবে তখন উপরে নিচে বলা থাকবে, উপরে নিচে। যদি উপরে হয় তাহলে পজিটিভ হবে, যদি নিচে হয় তাহলে মাইনাস হবে। আর y অক্ষের সমান্তরাল হলে কি হবে, বামে ডানে বলা থাকবে, বামে ডানে। যদি বামে বলা থাকে তাহলে মাইনাস হবে, আর যদি ডানে বলা থাকে তাহলে প্লাস হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ একটা সূত্র লিখছি। সূত্রটা হচ্ছে y - y1 = m × x - x1। এই সূত্রটা দিয়ে সরলরেখার সমীকরণ বের করা যায়। এখানে m হচ্ছে ঢাল, আর x1 y1 হচ্ছে বিন্দু দেয়া থাকবে, আচ্ছা, কোন অঙ্কে ঢাল না দিয়ে কোণ দেওয়া থাকতে পারে, আমরা কিন্তু ঢালের ওইখানে কোণ নিয়ে আলোচনা করি নাই। একটু বলি, আমরা গতদিনে ঢাল করতেছিলাম। যদি আমাদেরকে কোণ বের করতে বলে তাহলে আমরা বলছিলাম, আমাদের মনে আছে যে ঢালটাকে tan ইনভার্স করলেই কিন্তু কোণ পাওয়া যায়। আমরা গতদিন ঢাল নিয়ে কথা বলতেছিলাম, ওখানে কোণ নিয়ে একটু স্কিপ হয়ে গেছে। তাহলে আমরা বলতেছিলাম যে ঢাল নির্ণয় তো আমরা বলছি যে দুইটা বিন্দু দেয়া থাকবে অথবা একটা রেখা দেওয়া থাকবে। দুইটা বিন্দু দেয়া থাকলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, আর একটা রেখা দেয়া থাকলে -x এর সহগ বাই y এর সহগ, অথবা y = mx + c, এই আকারে নিলেই mটাই ঢাল হবে। আর যদি কোণ বের করতে বলে তাহলে ঢালটাকে tan ইনভার্স করলেই আমরা কোণ পেয়ে যাব। তাহলে কোনো অঙ্কে যদি আমাদের ঢাল না দিয়ে কোণ দেয়া থাকে তাহলে আমরা tan থিটা করলেই আমরা ঢাল পেয়ে যাব, আর যদি x1 y1 বিন্দু দেয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর যদি বিন্দু দেয়া না থাকে, যদি ছেদিত অংশ দেয়া থাকে তাহলে বিন্দুটা কিভাবে লিখবো? আমি বলছিলাম যে কোন একটা সরলরেখার সমীকরণ x/a + y/b = 1 এরকম যদি হয়, তাহলে x এর নিচে যেটা থাকে সেটাই হচ্ছে x অক্ষের ছেদিত অংশ, আর y এর নিচে যেটা থাকে সেটাই হচ্ছে y অক্ষের ছেদিত অংশ। আর এখান থেকে আমরা দুটো বিন্দু লিখতে পারি এরকম a0 0b, এরকমটা লিখতে পারি। আচ্ছা, দেখো এখানে যেমন আমি অঙ্ক লিখছি কি, যে একটি সরলরেখার ঢাল 3 এবং x অক্ষের ধনাত্মক দিকে 5 অংশ ছেদ করে, x অক্ষকে 5 একক ছেদ করে। তাহলে কি হবে, x এর নিচে 5 হবে, আমরা যেহেতু বলছি x এর নিচে যেটা থাকে সেটাই হচ্ছে x অক্ষের ছেদিত অংশ বা খণ্ডিত অংশ। তাহলে বিন্দুটা আমরা কত লিখতে পারবো, 50, কারণ x এর নিচে যেটা থাকে ওইটা কমা 0, আর y এর নিচে যেটা থাকে 0, ওইটা। তাহলে যেমন পরের অঙ্কটা বলছে যে y অক্ষের ধনাত্মক দিকে 4 একক অংশ ছেদ করে, তার মানে কি y এর নিচে এরকম 4, তাহলে বিন্দুটা কত লেখা যাবে, 0 4। আর যদি বলতেছি যদি আমাদের ঢাল দেওয়া না থাকে, যদি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা ঢাল কিভাবে বের করব? যেমন এই অঙ্ক বলছে যে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে আমাদের ঢালটা কত হবে, m = tan 60 ডিগ্রি, মান যা হয় তাই। ওকে, আর এখানে বলছে, দেখো এখানে আবার বলছে কি, এখানে এবার নিচে ছেদ করে, বলছে কি যে y অক্ষের মূল বিন্দুর 5 একক নিচে ছেদ করে। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। বলছে y অক্ষের মূল বিন্দুর 5 একক নিচে ছেদ করে, 5 একক নিচে, তার মানে y এর নিচে কত হবে, -5, তাহলে বিন্দুটা আমরা কত লিখতে পারবো, বিন্দুটা কত, 0, 0 - 5 লিখতে পারবো, তাহলে আসো দেখি এই অঙ্কগুলো একটু এক লাইনে দেখাচ্ছি। যেমন এই অঙ্কটা দেওয়া আছে কি, যে একটি সরলরেখার ঢাল 3/4 এবং এত বিন্দুগামী, তার মানে এখানে সবকিছুই দেওয়াই আছে। এখানে m এর মান দেওয়া আছে 3/4, আর x1 y1 দেওয়াই আছে। তাহলে এটাতে বসাই দিলে হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো কত, y - y1 বলতে হচ্ছে -3 = m বলতে আমাদের কত আছে, 3/4 x - x1 কত আছে, 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সরলরেখার সমীকরণ বের হয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্কটা কি বলছে, একটি সরলরেখার ঢাল হচ্ছে 3, তাহলে m এর মান দেওয়া আছে 3, তারপর হচ্ছে কি x অক্ষের ধনাত্মক দিকে 5 একক অংশ ছেদ করে, তাহলে x1 y1 কত হবে, কত, 50, কারণ x অক্ষকে 5 একক অংশ ছেদ করে। x এর নিচে যদি থাকে তাহলে ওইটা কমা 0 হয়, তাহলে আমরা বিন্দুও পাইলাম, আমরা y - y1 ওই সূত্রও পাইলাম। তাহলে এখানে এখন আমাদের বসাই দিলে হয়ে যাচ্ছে।
তাহলে y মাইনাস y1 ইকুয়াল m হচ্ছে 3x মাইনাস x1, এটা ক্যালকুলেশন করলে হয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্ক বলছে কি একটি সরলরেখার ঢাল হচ্ছে √3, তাহলে m এর মান দেওয়া আছে কত √3। তারপর বলছে কি y অক্ষের ধনাত্মক দিকে 4 একক অংশ ছেদ করে, তাহলে y অক্ষকে ছেদ করে কত ধনাত্মক দিকে 4 একক, তার মানে y এর নিচে হচ্ছে 4, তাহলে বিন্দুটা হবে কত 0,4, তাহলে x1 y1 কত হবে 0,4। এখন আমরা এই সূত্রতে বসাই দিব y মাইনাস y1 ইকুয়াল m ইনটু x মাইনাস x1, এই ক্যালকুলেশন করলে হয়ে গেল। আচ্ছা পরের অঙ্ক কি বলছে দেখো, যে একটি সরলরেখা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে, একটি সরলরেখা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে ঢাল দেওয়া নাই, তাহলে ঢাল m ইকুয়াল আমরা লিখব কত tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তারপর কি বলছে y অক্ষকে মূল বিন্দুর 5 একক নিচে ছেদ করে, তাহলে y অক্ষকে 5 একক নিচে ছেদ করে, তার মানে এরকম, তাহলে এটা লেখা যাবে কত x1 y1 লেখা যাবে কত 0,5 লেখা যাবে। এখন আমরা যদি সূত্রতে বসাই দেই তাহলে y মাইনাস y1 ইকুয়াল m ইনটু x মাইনাস x1, এই হ্যাঁ এখানে মাইনাস আসবে, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। y অক্ষের মূল বিন্দুর 5 একক নিচে ছেদ করে, তার মানে 0 - 5 হবে, ঠিক আছে। এরকম অনেকগুলো অঙ্ক আছে, এগুলো আমাদের রিটেনে তো ইম্পর্টেন্টই, আবার এমসিকিউ এরকম অনেক অঙ্ক আসে। আচ্ছা তারপরে দেখো সর্বশেষ আমাদের 3 ই অধ্যায়ে যে আরেক ক্যাটাগরির অঙ্ক আছে সেই ক্যাটাগরির অঙ্কটা লিখছি। এটা হচ্ছে কি যে x/a + y/b = 1, এই সমীকরণ থেকে আমাদের বিভিন্ন সরলরেখার সমীকরণ বের করতে হবে। আমরা সরলরেখার সমীকরণ শিখলাম y - y1 = m * x - x1, এই সূত্র দিয়ে সরলরেখার সমীকরণ বের করা যায়। তো সরলরেখার সমীকরণ আবার এই মূল সূত্র থেকেও সরলরেখার সমীকরণ বের করা যায়। কিভাবে দেখো এই অঙ্কগুলো আসে, যেমন এখানে বলছে যে একটি সরলরেখা 26 বিন্দু দিয়ে যায় এবং যার দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি কত হবে 15 হবে। আচ্ছা তাহলে আমরা সরলরেখার সাধারণ সমীকরণ আমরা লিখব, যে আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে x/a + y/b = 1। তারপরে এইটা আমরা লিখব যে এই 1 নম্বর সরলরেখার সমীকরণটা যদি 26 বিন্দু দিয়ে যায়, তাহলে 26 বিন্দু দিয়ে যায়, তাহলে x এর জায়গায় 2, y এর জায়গায় 6 বসাই দিব, দিয়ে এটা একটা ইকুয়েশন আসবে, যেমন 2/a + 6/b = 1। তাহলে এখানে যদি আমরা a b লসাগু নিই তাহলে কত 2b plus কত 6a = 1, তাহলে আমরা লিখতে পারি 6a + 2b = ab, তাহলে এটা একটা ইকুয়েশন থাকলো। এখন এখানে একটা শর্ত দিছে কি যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি, তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ যেমন x এর খণ্ডিত অংশ কত a আর y এর খণ্ডিত অংশ কত b, বলছে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি কত হবে 15 হবে, খণ্ডিত অংশের সমষ্টি 15 হবে। তাহলে এখানে a + b = 15, তাহলে এখান থেকে a এর মান বা b এর মান যে কোনো একটা বের করে এখানে বসাই দিলেই আমরা তখন আরেকটার মান বের করতে পারবো। যখন a এবং b এর মান বের হয়ে যাবে তখন এই মূল ইকুয়েশনে বসাই দিলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এরকম অনেকগুলো অঙ্ক আমরা করছি, যেমন एग्जांपल স্বরূপ আরো লিখছি। দেখো বলা আছে কি যে একটি সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি, এই যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি তার মানে a + b ও অন্তর্ফল দেওয়া আছে 5, তাহলে a + b বা b + a লিখলে কোনো সমস্যা নাই, অন্তর্ফলের সমষ্টি দেওয়া আছে 9, আর বলা আছে কি সমষ্টি দেওয়া আছে 9 আর অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগফল। এখন বিয়োগফল এখানে আমরা তো a - b তো একদম ডাইরেক্ট লিখতে পারি না, কারণ b - a ও হতে পারে, এজন্য আমরা এখানে মড চিহ্ন দিছিলাম, মড চিহ্ন বা এখানে ইকুইভ্যালেন্ট চিহ্ন দেয়া যায়, =5 লেখা যাবে। তখন আমরা বলছিলাম এই মডটাকে যদি আমরা উঠাই দিতে চাই তাহলে এখানে আমাকে প্লাস মাইনাস লিখতে হবে। তাহলে একবার প্লাস লিখে আমরা, যেমন আমরা একবার লিখতে পারি এরকম a + b = 9, এখানে a মাইনাস দিতে পারি a - b = 5, একবার পজিটিভ নিলাম, আবার a + b = 9, a - b = -5, একবার নেগেটিভ নিলাম, নিয়ে তখন এখান থেকে আমরা a এর মান b এর মান বের করতে পারবো। বের করে আমরা এই যে মূল ইকুয়েশনে বসাই দিলেই আমরা আবার সরলরেখার সমীকরণ পাবো। ঠিক আছে, এরকম কন্ডিশনগুলো চেঞ্জ হবে। আমাদের মূল ইকুয়েশন এইটা, আমরা ধরে নেব যে আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ এইটা, তারপর যদি বিন্দু দেওয়া থাকে তাহলে ওই বিন্দু দিয়ে যায় এরকম একটা ইকুয়েশন লিখবো। লেখার পরে আমরা কন্ডিশনগুলো দেখবো, যেমন এখানে বলা ছিল অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি মানে a + b এর মান দেওয়া আছে, এখানে আবার সমষ্টিও দেওয়া আছে, অন্তর্ফলও দেওয়া আছে, তাহলে সমষ্টি a + b, নো হেডেক, আমরা এটা লিখতেই পারি a + b বা b + a, ডাজন্ট ম্যাটার। কিন্তু অন্তর্ফল যখন লিখতেছি তখন আমরা a - b ডাইরেক্ট লিখতে পারতেছি না,
তখন আমরা বলতেছি এটা মড অফ a মাইনাস বি লিখতে হবে। যখনই অন্তর্ফল দেওয়া থাকবে তখনই মড চিহ্ন ইউজ করবা, ইকুয়াল যেটা দেওয়া থাকবে ওইটা তখন মড উঠাই দিলে প্লাস মাইনাস হবে, অথবা এখানে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিলেও পরে প্লাস মাইনাস লেখা যাবে। তাহলে এখান থেকে এটা হলো। আচ্ছা, এখন এখন দেখো সেম ভাবে আরো যে দুইটা অঙ্ক লিখছি ওই দুটো অঙ্ক একই সেম। বলছে কি একটি সরলরেখা এত বিন্দুগামী, তাহলে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1 সরলরেখার সাধারণ সমীকরণটা লিখে ধরে নিলাম। এটা এই বিন্দুগামী দিয়ে আমরা ইকুয়েশনটা বের করব। ইকুয়েশন এখানে একটা বের হবে, মনে করো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন বের হবে। তারপর কি বলছে, যার দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল। এবার খণ্ডিত অংশের গুণফল দেওয়া আছে, গুণফল মানে কি দেওয়া আছে, ab ইকুয়াল 1 দেওয়া আছে, ab ইকুয়াল 1 আর দেওয়া আছে। তাহলে এখান থেকে a অথবা b এর যে কোনো একটা মান বের করে এখানে বসায় দিলেই তখন আমাদের ab এর মান বের হয়ে যাবে। ওটা তখন আমরা আবার মূল ইকুয়েশনে বসায় দেব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপর নেক্সট অঙ্ক কি বলছে, যে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা লিখবো যে আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ এত বিন্দু দিয়ে যায়, তাহলে ab এর আবার একটা ইকুয়েশন আসলো। তারপর কি বলছে, অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে 8 আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখছিলাম, যে একটা সরলরেখার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ab ইকুয়াল এটা কত আছে, 8 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি ab ইকুয়াল 16। এখান থেকে যে কোনো একটার মান a অথবা b এর মান বের করে আমরা মূল ইকুয়েশনে বসায় দেব, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা সেম অনেকগুলো অঙ্ক করছিলাম, কেতাবউদ্দিন স্যারের 5 এর a করছি, তারপরে d করছি, h করছি, i করছি, এগুলো সব সেম ক্যাটাগরি, সবগুলো সেম ক্যাটাগরির অঙ্ক ছিল। আমি 4টা অঙ্ক লিখছি এবং আরো 4টা অঙ্ক এইভাবেই কিন্তু করা যাবে। তাহলে আবার বলি কি ছিল, যে একটা সরলরেখার সাধারণ সমীকরণ অথবা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। যখনই কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তখনই আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। এটা আমরা জানি যে এটা আমরা সাধারণ সমীকরণ ধরে নিলাম। তারপর যদি কোনো বিন্দু দেয়া থাকে তাহলে ভালো কথা, অত বিন্দুগামী দিয়ে আমরা a b রিলেশনের একটা ইকুয়েশন বের করব। তারপর কোনো না কোনো একটা কন্ডিশনাল একটা সেন্টেন্স দেওয়াই থাকবে। যেমন এটাতে বলা আছে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি, মানে a প্লাস b এর মধ্যে একটা রিলেশন দেয়া আছে, মানে a প্লাস b সমান 15। তারপরে অঙ্ক করতে বলছে সমষ্টিও দেয়া আছে, অন্তর্ফলও দেয়া আছে, মানে a প্লাস b দেওয়া আছে, a মাইনাস b দেওয়া আছে, বা b মাইনাস a ও দেয়া আছে, সেটা দেওয়া আছে। সেখান থেকে a b এর মান বের করা যাবে। মানে সবগুলাতে কোনো না কোনো একটা কন্ডিশনাল সেন্টেন্স থাকবে যেটা থেকে আমাদের a অথবা b এর মান বের করা যাবে। যেমন পরেরটাতে দেওয়া ছিল কি, যে খণ্ডিত অংশের গুণফল 1 দেওয়া আছে, তার মানে ab ইকুয়াল 1 হবে। তারপরটা বলছে কি অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে ক্ষেত্রফলের সূত্র জানি, যে সরলরেখার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ab, তাহলে হাফ ab ইকুয়াল 8 দেওয়া আছে। তাহলে সেম ক্যাটাগরিতে আমাদের এখানে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোও করা যাবে। তো আশা করতেছি তোমরা সবকিছু বুঝতে পারছো। এগুলা যদি বুঝে না পারো বারবার রিমাইন্ড করে দেখো, ইনশাল্লাহ এর বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আশা করি এগুলা পড়লেই তোমরা খুব ভালো করবা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।